তানহার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে তনয়া জানালা লাগিয়ে দিল। তার বিরক্ত লাগছে, সবকিছুই বিরক্ত লাগছে। জানালা বন্ধ করে তনয়া বিছানায় এসে বসলো। হাঁটুর উপর ভর দিয়ে মাথা রেখে টেবিলের উপর চার্জে রাখা ফোনটার দিকে তাকিয়ে রইল, যেখানে কিছু সময় আগেও তেহরাব কল করছিল, কিন্তু তনয়া কল রিসিভ করেনি। তনয়ের শরীর খারাপ লাগছে, ইদানিং মাথা ঘোরায়, ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, তার উপর পড়াশোনার চাপ, আর সব থেকে বড় জায়গা জুড়ে তো তেহরাবের প্রভাব। সব মিলিয়ে জীবনটা কেমন যেন হয়ে যাচ্ছে, এলোমেলো আকার ধারণ করছে। কে জানে এর শেষটা কোথায়, কেমনই বা হবে শেষটা। জীবনে তেহরাব মানুষটা না আসলে হয়তো এমন অশান্ত ঝড় তৈরিও হতো না। সে ঠিক যেন সমুদ্রের গর্জন, কখনো প্রশান্ত, কখনো উত্তাল, এক মিশ্র ব্যক্তিত্বের ব্যক্তি। মাঝে মাঝে মানুষটার জন্য তার দিনরাত দিশেহারা লাগে, যা সে কখনো চায়নি। শেষটা কোথায় কে জানে, কিন্তু তার ঢেউ আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে কি আদৌ কুলকিনারা আছে? তনয়া চোখ বন্ধ করে বসে রইল। কিছুই ভালো লাগছে না, এই পথ সে পাড়ি দিতে চায় না। আসতে পারি? সদর দরজা থেকে কারো কণ্ঠস্বরের শব্দ আসতে তানিয়া ও সালমা সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে। শান্ত গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তেহরাব। সালমা তেহরাবকে না চিনলেও তানিয়া চেনে, আর এই মুহূর্তে তেহরাবকে এখানে দেখে কিছুটা অবাক হলো তানিয়া। হঠাৎ তার নজর গেল তেহরাবের হাতের দিকে। মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে তেহরাব, কিন্তু তেহরাব মিষ্টি নিয়ে কেন এসেছে? এখানে কি দাঁড় করিয়ে রাখবেন? তানিয়ার ঘোর কাটে, মুস্কি হেসে বলে। আরে না, এসো ভেতরে এসো। তেহরাব ভেতরে আসলো, তবে আপাতত তার চোখ জোড়া খুঁজছে তার একান্ত এলোকে শিখে, কিন্তু কোথায়? তনয়া তো নেই। তেহরাবকে এদিক সেদিক তাকাতে দেখে তানিয়া প্রশ্ন করলো, কাকে খুঁজছো বাবা? তেহরাব নিজের হাতে থাকা মিষ্টির প্যাকেটটা তানিয়ার দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিকভাবেই বলে। মাস্টার কাকা কই? তানিয়া কৌতূহল নিয়ে মিষ্টির প্যাকেটটা হাতে নেয়। উনি তো স্কুলে গিয়েছে, কিন্তু বাবা মিষ্টি কেন? তেহরাব আর চোখে তনয়ের রুমের দিকে তাকালো, দৃষ্টি ফিরিয়ে আবারও তানিয়ার দিকে তাকায়। পরে বলি, পানি হবে? তানিয়া মৃদু হেসে মিষ্টি প্যাকেটটা ডাইনিং টেবিলে রাখে। তানিয়া টেবিলের কাছে যেতেই সালমা আড়ালে তানিয়াকে জিজ্ঞেস করে। ছেলেটা কে রে? তানিয়া চোখে একবার তেহরাবের দিকে তাকায়, শান্ত সুরে বলে। মেম্বারের ছেলে। সালমা বোধহয় অবাক হলো, বিষয় নিয়ে বলল। এটা ইউসুফের ছেলে? তানিয়া ভুরু কুচকে সালমার দিকে তাকালো। হ্যাঁ, চিনেন নাকি তাকে? সালমা থতমত খেয়ে গেল, জোরপূর্বক হাসি টেনে বলে। না চেনার কি আছে, মেম্বার মানুষ। তানিয়ার কথা বাড়ায় না, জগে হাত দিতে দেখে জগে পারেনি, কলসটাও তো টেবিলের উপর নেই। ঠিক সেই সময় কলস ভর্তি পানি নিয়ে রুমে প্রবেশ করে তনয়া। রুমে ঢুকে তেহরাবকে দেখে বিস্ময় চোখ বড় বড় হয়ে যায় তার। এই লোকটি এখানে কি করছে? তেহরাব বুকে হাত গুজে শান্ত শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তনয়ের দিকে। এই দৃষ্টিতে কোনো রাগ বা উত্তেজনা দেখতে পেল না তনয়া। ফলস্বরূপ আড়ালে স্বস্তির তপ্ত নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নিল। মাথা নিচু করে কলসটা টেবিলে রেখে চলে যেতে নিলে তানিয়া আটকায়। চুলায় তরকারি বসিয়েছি, তুই গ্লাসে পানি ভরে তেহরার বাবাকে দে। বলেই তানিয়া প্রস্থান করলো। তনয়া চোখ মুখ কুচকে বিড়বিড়ালো। দেখে শুনে বাঘের মুখে ছেড়ে যাচ্ছ? তনয়ারই বা আর কি করার? তেহরাবের দিকে আর তাকালো না, আবারও টেবিলের কাছে এসে পানি ভরে তেহরাবের সামনে গিয়ে দাঁড়ায়। হাতে থাকা পানির গ্লাস এগিয়ে দেয় তার দিকে। তেহরাব নেয় না। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরেও যখন নিজের হাতে থাকা গ্লাসটা স্থায়ী, তখন মাথা তুলে তনয়া তেহরাবের দিকে তাকালো। একান্ত ব্যক্তিগত এলোকেশীর হরিণীর ন্যায় ভয়ার্ত দৃষ্টি তেহরাবের মনের গহীনে ঝড় তুলতে সক্ষম। কি আছে এই দৃষ্টিতে, কি আছে এই এলোকেশীর মাঝে, যাতে কি বারংবার চুম্বকের ন্যায় কাছে টানে, চোখে তৃষ্ণা বাড়িয়ে দেয়? পানি নিন। তনয় আবারও চোখ নামিয়ে নিল। আমতা আমতা করে কথাটি বলতেই তেহরা বাড়ালে ক্রুর হেসে গ্লাস হাতে নেয়। এই সুযোগে নিজের এলোকেশীর নরম কোমল হাতটাকে হালকা ছুঁয়ে দেয়। তনয়ের শরীরে প্রতিটি লোমকূপে দাঁড়িয়ে ওঠে, যেন এক ঝটকা বিদ্যুৎ প্রতিবাহিত হলো। দ্রুত দুপা পিছিয়ে গেল। তনয়ের এহেন প্রতিক্রিয়ায় সকলে দৃষ্টির আড়ালে তেহরাবের অধরে বাঁকা হাসি উদয় হলো। তেহরাব এবার সোফায় বসে থাকা সালমার দিকে তাকালো। আপাতত তার মনোযোগ টিভির দিকে। হঠাৎ সালমার ফোনে কল আসতে তিনি ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এই সুযোগের অপেক্ষায় ছিল তেহরাব। সালমা বেরিয়ে যেতেই তনয়ও বের হওয়ার জন্য পা বাড়ায়, তবে দু পা যাওয়ার পরেই থামতে হয় তাকে। তেহরাবের শক্ত হাতের বাঁধনে বাধা পড়ে তনয়ের হাত। তেহরাব চোখ মুখ কুচকে হাতের দিকে তাকিয়ে বলে। শরীরের অবস্থা কি করেছিস? আমার সাথে দাঁড় করালে তোকে তো খুঁজেই পাওয়া যাবে না। নিজের যত্ন নে, না হলে আমাকে সামলাবি কি করে? তেহরাবের শেষোক্ত কথাটি শোনা মাত্রই চোখ মুখ কুচকে নেয় সে। পেছন ঘুরে হাতের দিকে তাকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে।
অসভ্য লোক, হাত ছাড়ুন। তেহরাব ছাড়ে না, উল্টো দুষ্টু হেসে বলে। অসভ্য বলেই তো বলছি, নিজের শরীরের যত্ন নিয়ে। পরে কিন্তু বলতে পারবে না আমি ওয়ার্ন করিনি। তনয়া ভুরুকুচকে তাকায় তেহরাবের দিকে। এবার তেহরাবের হাতের বাঁধন আলগা হয়। তেহরাবের আলগা হাতের বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় চট করে। এদিক ওদিক তাকিয়ে বলে, কি করছেন কি? এটা আমার বাড়ি। তো আমি কি বলেছি এটা আমার বাড়ি? অবশ্য তোর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি মানে তোর বাড়ি, আর তুই শুধু আমার। তনয়ের রাগি রাগি ভাব নিয়ে তেহরাবের দিকে তাকায়। তেহরাব ঠোঁট টিপে হাসে। অতঃপর যে কাজের জন্য এই বাড়িতে আসা সেটা মনে পড়তেই মৃদু হেসে তেহরাব বলে, আজকের দিনটা আমার জন্য খুশির একটা দিন। একটা সুখবর আছে লোকেশি। তনয়া মৃদু কৌতূহল নিয়ে তাকায় তেহরাবের চোখের দিকে। আজ তেহরাবকে সত্যি অন্যরকম লাগছে। কেমন উজ্জ্বল আনন্দিত মুখশ্রী। তনয়া প্রশ্ন করলো। কি সুখবর? তেহরাব কোনো উত্তর না দিয়ে টেবিলের কাছে চলে যায়। মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করে আবারও ফিরে আসে তনয়ের কাছে। মিষ্টিটা নিয়ে তনয়ের মুখের কাছে ধরতেই কপাল কুঁচকে তাকায় তনয়া। হঠাৎ মিষ্টি কি উপলক্ষে? মিষ্টি কে এনেছে? তেহরাব বিরক্ত নিয়ে তনয়ের মুখের ভেতর মিষ্টিটা দিয়ে বলে। আমি। আকস্মিক মিষ্টিটা মুখে দেওয়ায় বিষম খায় তনয়া। দ্রুত পানি খেয়ে চোখ মুখ কুঁচকে তাকায় তেহরাবের দিকে। মৃদু রাগ নিয়ে বলে, ভারী আশ্চর্য মানুষ তো আপনি, এভাবে কেউ খাওয়ায়? তেহরাব ঠোঁট টিপে হাসে। তনয়া মুখ কুঁচকেই হাসে। হঠাৎ মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে কি করছেন? তেহরাব ঠোঁট গোল করে তনয়ার মুখে ফু দিয়ে বলে, তোকে বিয়ে করব, তাই সম্বন্ধ নিয়ে এসেছি। আর শ্বশুর বাড়ি কি খালি হাতে আসা যায়? তনয়াকে এবার সিরিয়াস দেখালো। কিঞ্চিত ভয় পেল বোধহয়। তনয়া হতভম্বের ন্যায় তাকায় তেহরাবের দিকে। চোখ দুটি বোধহয় এখনই অক্ষিকোটর থেকে বেরিয়ে আসবে। তেহরাবের কথাটা বোধহয় গুরুতরভাবেই নিয়েছে সে। তনয়ের এমন মুখশ্রী দেখে তেহরাব এবার শব্দ করে হেসে ফেলল। তনয়া এবার কিছু না বলে বেরিয়ে যেতে নিলে তেহরাব হাত দিয়ে আটকে দেয়। স্বাভাবিক শান্ত কণ্ঠে বলে, আজ আমার মাস্টার্সের রেজাল্ট দিয়েছে জান। আমার ইচ্ছে ছিল আমার রেজাল্ট যেমনই হোক না কেন সবার আগে আমি তোকে জানাবো। সেই জন্য আমি মাকেও এখনো রেজাল্ট জানাইনি। সকাল থেকে কম হলেও 100 কল করেছি, কিন্তু তোর ফোন বন্ধ। আর যখন কল যাচ্ছিল তুই ধরছিলি না। তবে বিশ্বাস কর, আজ আমার বিন্দু পরিমাণও রাগ হয়নি। উল্টো খুশি লাগছে, কারণ আমি নিজে হাতে তোকে মিষ্টি খাওয়াতে পারলাম। তনয়া ভ্যাবলার মতো হা করে তাকিয়ে আছে তেহরাবের দিকে। কারণ তনয়া এটা জানতো না তেহরাব আদৌ পড়াশোনা করে নাকি কিসে পড়ে। নিজের আকস্মিকতা দূরে ঠেলে তনয়া জিজ্ঞেস করলো, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করলেন আর রেজাল্ট কি এসছে? তেহরাব নিজের ফোনে কিছু একটা বের করে তনয়ের দিকে এগিয়ে দেয়। তনয় হাতে নিয়ে দেখে রেজাল্ট লিস্ট। আশ্চর্য চরম পর্যায়ে পৌঁছে গেছে তনয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পেয়ে লিস্টের প্রথমেই তার নাম রয়েছে তেহরাবের। লিস্টের প্রথমেই গোটা গোটা অক্ষরে লেখা তেহরাব সরকারের নাম, আর তার নিচে শিহাব আহমেদ। এই মুহূর্তে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে তনয়। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে তার। তেহরাব বোধহয় বুঝতে পারলো তনয়ের অবাক হওয়ার কারণ। মেয়েটা তার বিষয়ে বলতে গেলে কিছুই জানতো না, অথচ সে তার এলোকেশি সম্পর্কে সব জানে। খুশি হোসনি? তনয় ফোনটা তেহরাবকে ফিরিয়ে দিল। মনে মনে প্রচুর খুশি হলেও বাইরে প্রকাশ করলো না, শুধু মৃদু হেসে বলল, শুভেচ্ছা ও শুভ কামনা রইল। তেহরাবের কাছে এটুকুই যথেষ্ট। এই যে নিজের ইচ্ছেটা পূরণ করলো, তার এলোকেশি খুশি হয়েছে, এটাই তার জন্য সব। তনয় এবার বেরিয়ে গেল। তেহরাবও আর আটকালো না। দুজনের অধরাই হাসি। মুগ্ধতার আবাসে তেহরাব বড় করে শ্বাস নিল। দুজনের অধরেই বিরাজমান সেই স্নিগ্ধতার চিহ্ন। একজন হাসছে নিজের জীবনে হুট করে প্রবেশ করা এক আগন্তুকের সফলতার সংবাদে, অন্যজন হাসছে তার এলোকেশি হাসছে বলে। কি অদ্ভুত যোগসূত্র দুজনার। তবে অপেক্ষা তো দেখার আদৌ একসাথেই বাধা পড়ে কিনা তাদের জীবন, নাকি এ পথ বিচ্ছিন্ন হবে আলাদা দুই গন্তব্যে, কে জানে। তেহরাব যে, তুমি এখানে? শফিক দরজার সামনে দাঁড়িয়ে তেহরাবকে দেখে কথাটা বলে। তেহরাব শান্ত কণ্ঠে সালাম দেয়। ঠিক সেই সময়ই হাতে চিপসের প্যাকেট নিয়ে ঘরে আসে তানহা। তেহরাবকে দেখে আশ্চর্যে হা করে তাকিয়ে থাকে। হাত থেকে চিপসের প্যাকেট পড়ে যায় তার। নিজের ক্রাশ এখন তার সামনে, নিজের বাড়িতে। তানহা বিড়বিড়িয়ে বলে ওঠে, তেহরাব জানি মান আমার, আপনি আমার বাড়িতে। তেহরাবের অবশ্য তানহার দিকে নজর নেই। সে শফিককে নিজের রেজাল্টের কথা জানায়। শফিক খুশি হয়, একটু বেশিই খুশি হয়। শফিক তেহরাবের মাথায় হাত রেখে বলে, দোয়া করি ভবিষ্যতে আরো ভালো কিছু করো, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারো। তেহরাব স্নিগ্ধ হাসে, বিড়বিড় করে বলে, আমার স্বপ্ন তো আপনার মেয়ে, তাকে পেলেই আমার চলবে। তেহরাবের বিড় বানানোর কথা শুনলো না শফিক, শোনার কথাও না। তেহরাব বড় করে শ্বাস নেয়। আজ আসছি।
শফিক মৃদু হেসে বলে। এবার এসো। তেহরাব পক্ষে কিছু না বলে বেরিয়ে যায়, তবে মনে মনে বলে। আসতে তো হবে, শ্বশুর বাড়ি বলে কথা। তেহরাব বের হওয়ার সময় তানহার সামনে দিয়েই যায়। তানহা তো মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল তেহরাবের যাওয়ার দিকে। ইস, কি অদ্ভুত অনুভূতি! হৃদস্পন্দন বেড়ে গিয়েছে তানহার। তেহরাব যে তার মন দখল করে নিয়েছে। ভম্বলের মতো দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। তানিয়া বিরক্তি নিয়ে তানহাকে পাশ কাটিয়ে ভাতের পাতিল নিয়ে ঘরে চলে গেল। তানহা ঠোঁট টিপে হাসল। অজানা কারণে লজ্জা পাচ্ছে সে। ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করে বলল। সত্যিই তো চাই মমি ডার্লিং, জানিমানের সাথে বিয়েটা দিয়ে দাও, চলে যাই। তেহরাব জানিমানটা আমাকে মারহাবা করে দিচ্ছে। আইস क्या नजर है उनकी, मैं तो मर जावा। গেট দিয়ে বের হওয়ার সময় মুখোমুখি হয় তেহরাব আর শিহাব। তেহরাব সেদিকে পাত্তা না দিয়ে চলে যেতে নেয়, তবে শিহাব তাকে ডেকে ওঠে। এই তুমি তেহরাব না? তেহরাব ভুরু কুচকিয়ে দাঁড়িয়ে পড়ে। পেছন ঘুরে শিহাবকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। ছেলেটাকে তো চেনা চেনা লাগছে না, চিনবেই বা কি করে? প্রতিদিন কত মানুষের সাথে তার পরিচয় হয়। তেহরাব শান্ত গম্ভীর কণ্ঠে বলে। হ্যাঁ। শিহাব হা করে কিছু সময় তাকিয়ে থাকে। তেহরাব এখানে কি করছে? তুমি তো প্রথম হয়েছো তাই না? আমাকে চিনতে পেরেছো? কলেজের প্রথম দিনে তোমার সাথে আমার একটা ছোট্ট ঝামেলা হয়। তেহরাব গাছাড়া ভাব নিয়ে হাঁটা ধরলো বাইকের কাছে। বাইকে উঠে বসতে বসতে জবাব দেয়। ওসব ছোটখাটো বিষয় আমি মনে রাখি না। বলেই বাইক স্টার্ট দেয়। মুহূর্তে দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। সেদিক তাকিয়ে থাকে শিহাব। ছেলেটা কেমন গাছাড়া স্বভাবের। যাই হোক, আমার কি। আনমনে কথাটি বলে ভেতরে চলে যায় শিহাব। খাওয়া দাওয়া করে তানহা তনয়াকে নিয়ে বেরো হতে হবে। কথা যেহেতু দিয়েছে, নিয়ে তো যাবেই। তোমার গুণধর ছেলের নাকি আজ রেজাল্ট দিয়েছে, অথচ সে রেজাল্ট না বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ইউসুফ সবে বারবো এসে ড্রয়িং রুমে বসেছে। আসতে না আসাতেই কথা ছুরি খুলে বসেছে তাসলিমা। এদিকে ইউসুফ না পারছে সইতে, না পারছে কিছু বলতে। বলেও তো লাভ নেই, ক্যাসেট চলতেই থাকবে। তাই গা হাত পা এলিয়ে সোফায় বসতে বসতে তাসলিমাকে পানি আনতে বলল। তাসলিমা রান্নাঘর থেকে পানি এনে ইউসুফের হাতে দিল। এমন সময় শীষ বাজাতে বাজাতে সদর দরজা দিয়ে প্রবেশ করলো তেহরাব। অধরা লড়পড়টার আছে হাসি। তেহরাবের হাস্যোজ্জ্বল মুখশ্রী নজরে পড়তে তাসফিয়ার কপালে ভাঁজ পড়ে। যাওয়ার সময় মুখ ভার করে গেল, আর ফিরে আসলো এত উচ্ছ্বাস নিয়ে। বিষয়টা কি? তেহরাব কোনো দিকে না তাকিয়ে উপরে যেতে নিলে তাসলিমা জিজ্ঞেস করে। এই দাঁড়া, রেজাল্ট কি এসেছে বলবি? আর কোথায় গিয়েছিলি? তেহরাব সিঁড়ির রেলিংয়ে হেলান দিয়ে পেছনে তাকায়। এবার ইউসুফ চেহারার গভীরতা এনে প্রশ্ন করে। কালকেই না বললে তোমাকে মিল আর স্কুলের দায়িত্ব দিতে, তাহলে এখনও এত টুটু কিসের? রেজাল্ট কি এসেছে? জেদ করে পড়ে রইল গ্রামে, একটা দিন ভার্সিটিতে পা দিলে না, উল্টো নানা রকম ঝামেলা করে বেড়াও, একটা কথাও শোনো না। পাশ করেছো তো নাকি সেটাও করনি? আর এত সময় কোথায় ছিলে? তেহরাব দুজনের কথাই শুনলো। অতঃপর হাই তুলতে তুলতে বলে। পাশ করেছি, ভালো করেই ফার্স্ট ক্লাস পেয়েই করেছি। আর রইল পরের প্রশ্ন, কোথায় গিয়েছিলাম? আচ্ছা বলছি, আমার হলেও হতে পারতো মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, সাথে শাশুড়ি আম্মার সাথেও। তেহরাবের কথা শুনে ইউসুফ ভুরু কুচকায়। কথার মানেটা বুঝলো না। এদিকে তেহরাবের মুখে এমন কথা শুনে তাসলিমা হতভম্ব হয়ে তাকায় তার দিকে। কি বলল তার ছেলে? হলেও হতে পারতো মা? মানে কি এর? এই কি বললি? ঝাঁঝালো কণ্ঠে শুধায় তাসলিমা। তেহরাব ফিচেল হেসে সিঁড়ি বেয়ে যেতে যেতে মাথা ঘুরিয়ে ইউসুফের দিকে আবার তাকায়। মৃদু চোখ মেরে গানের দুলাইন বলে। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ইউসুফের বুঝতে বাকি রইল না, সাথে সাথে বিষম খেলো। তাসলিমা আর চোখে ইউসুফের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো। এই তোমার ছেলে কি বলল? ইউসুফ বোকা বোকা হেসে বলে। ওর কথা তুমি সিরিয়াস নিচ্ছ কেন? ও তো পাগলই, দেখো তোমার তরকারি পুড়লো কিনা। তরকারি পোড়ার গন্ধ শাকে আসতেই আর কিছু না বলে দৌড় লাগায় তাসলিমা। এদিকে ইউসুফ হাঁপ ছেড়ে বাঁচে। তেহরানের ঘরের দিকে তাকিয়ে চোখ মুখ কুচকে বিড়বিড় করে। ছেলে নামে শত্রু, নিজের বাবার সংসার ভাঙতে চাইছে, সব দোষ আমার। কেন যে বলতে গিয়েছিলাম বচ্চার ছেলে। রোদের তীব্রতা এখন কম, পরিবেশটাও শান্ত। মৃদু শীতল বাতাস প্রবাহিত হচ্ছে চারদিকে, ছড়িয়ে পড়ছে সতেজতা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তনয়া তানহা তৈরি হয়ে আসে। তনয়া গোলাপি রঙের একটি জামদানি থ্রি পিস পরেছে, চোখে হালকা কাজল ও ঠোঁটে লিলবাম। ওদিকে তানহা, সে তো সেজেগুজে নায়িকা হয়ে এসেছে। নীল রঙের গাউনের সাথে নিচের মতো সেজেছে, অবশ্য বেশ লাগছে তাকে। এবার বের হওয়া উচিত, যেতে দেরি হবে তো। শিহাবের কথা শুনে তনয়া আর তানহা পেছনে তাকায়। সাধারণের মাঝেও শিহাবকে দারুণ লাগছে।
এটাই ছেলেদের বৈশিষ্ট্য। এদের আলাদা কোনো সাজসজ্জার প্রয়োজন পড়ে না। চোখে সানগ্লাস, পরনে সাদা টি শার্টের উপর কালো রঙের শার্ট, শ্যামলা পরনে দারুণ মানিয়েছে তাকে। কি হলো, চলো। তনয়ের ধ্যান ভাঙে, মাথা নেড়ে বের হয়। আর তানহা তো সেই থেকে ছবি তুলেই যাচ্ছে। তনয়া তানহাকে ডেকে বাড়ির বাইরে চলে আসে। শিহাব একটি অটো দাঁড় করিয়ে উঠে বসে, সাথে তানহা, তনয়াও। তনয়া মাথা নিচু করে কিছু একটা ভাবছে। সে তো লক্ষ্যই করছে না, একজোড়া চোখ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক মুগ্ধতার আবেশ নিজের দৃষ্টির তৃষ্ণা বাঁধাচ্ছে। বিষয়টার কারোর চোখে না পড়লেও তানহার চোখে পড়ে। চট করে বলে ওঠে, শিহাব ভাই, তুমি আপুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? শিহাব হকচকিয়ে যায়, দ্রুত চোখ সরিয়ে নেয়। ওদিকে তনয়া ভুরুকুচকে তানহা ও শিহাবের দিকে তাকায়। তানহা এখনও প্রশ্নবোধক দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে আছে। সেটা বুঝতে পেরে শিহাব বলে, এমনি, আসলে দুজনকেই সুন্দর লাগছে, তাই দেখছিলাম। তনয়া তা নিয়ে ভাবল না। বাইরের দিকে তাকিয়ে চারদিক দেখতে লাগলো। তবে তানহার মন খুঁতখুত করছে। কিছু একটা ভেবে ঠোঁট ভাঙায়, বিড়বিড় করে। খাই না সুজি, সব কিছু বুঝি। হা, ছাদের এক কোণে বসে আছে তেহরাব আর ইউসুফ, দুজনের চায়ের কাপ। আনমনে কিছু একটা ভাবছে তেহরাব, তা লক্ষ্য করছে বেশ খানিকক্ষণ ধরে ইউসুফ। ছেলেটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। ছোট থেকেই বাপ ছেলে বন্ধুর মতো, নিজেদের সব কথা একে অপর জানে। এমনকি তনয়ের কথা ইউসুফ জানে, আর ইউসুফের বিষয়েও তেহরাব সব জানে। সালমার সাথে ইউসুফের সম্পর্ক ছিল, তবে তেহরাবের দাদা এটা মেনে নেননি, উল্টো সালমার বাবাকে অপমান করেছিলেন। এই অপমানটা সালমা মেনে নিতে পারেনি। তবে সে ইউসুফের সাথে সব সম্পর্ক ভেঙে নিজের বাবার পছন্দ মতো ছেলের সাথে বিয়ে করে। আর ইউসুফ, তারও বা কী করা ছিল, পরবর্তীতে সেও বাবার পছন্দে বিয়ে করে। এখন অবশ্য দুজনেই সুখী, তবে সে চায় না তার মতো তার ছেলেও কষ্ট পাক। সে বাবা হিসেবে তার ছেলেকে সবটুকু দিয়ে ভরসা জোগায়, সঙ্গ দেয়। চায়ের কাপটা টি টেবিলে রাখে ইউসুফ। তেহরাবকে উদ্দেশ্য করে বলে, মাস্টার বাড়ি গিয়েছিলে? তেহরাব আগের ন্যায় বসে থাকে, দৃষ্টি অন্যদিকে, শুধু ছোট্ট করে জবাব দেয়। হুম। ইউসুফ মৃদু দীর্ঘশ্বাস ফেলে, নিজেও তাকায় আকাশের দিকে। কাল থেকে মিলে যাবে, দায়িত্ব বুঝে নিতে হবে তো। কেউ তো বেকার ছেলেরাতে নিজের মেয়ে তুলে দেবে না, সে যতই বড়লোক বাবার ছেলে হোক। তেহরাব একইভাবে হাসে, আর চোখে তাকায় নিজের বাবার দিকে। মনটা তার অস্থির লাগছে, শান্ত করতে পারছে না কিছুতেই। বাবা, তনয় আমাকে বুঝতেই চাইছে না। আমি তো গোটা দুনিয়ার সাথে লড়াই করে ওকে নিজের করতে পারবো, কিন্তু ও তো নিজেই আমাকে চায় না। কি করব আমি? ইউসুফ ইসমতো হাসে, তাকায় তেহরাবের দিকে। তার ছেলেটার মনের অবস্থা সে ভালো মতোই বুঝতে পারছে। এমন ধরনের তো সেও পড়েছিল। বড় করে শ্বাস নেয় সে। তেহরাবের কাঁধে হাত রেখে বলে, কারো মনের বিরুদ্ধে গিয়ে তো তাকে নিজের করতে পারবে না। ভালোবাসলে তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হয়, তাকে তার মতো ভালো থাকতে দিতে হয়, যেমনটা আমি দিয়েছি। তেহরাব বিরক্ত হয়, চোখ মুখ কুচকে পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালায়। ইউসুফ কিছু বলার আগেই তেহরাব সিগারেটে বড় করে টান দিয়ে বলে, তুমি মহান, তাই নিজের বাবার ও সালমা আন্টির অমত শুনে নিজেকে সরিয়ে নিয়েছিলে। কিন্তু আমি এত মহান নই বাবা, আর না আমি হতে পারবো। তাহলে কি করতে চাও? আমার করতে চাই সারা জীবনের জন্য আমার, হোক সেটা তনয়ার ইচ্ছেতে বা ইচ্ছের বিরুদ্ধে। এমন কিছু করো না যাতে তনয়ার মনে তোমার সম্পর্কে ভালোবাসার বদলে ঘৃণা জন্মায়। তেহরাব হাসে, সাথে আবারও সিগারেট টান দেয়। নিজের ঘাড়ে হাত দিয়ে ইউসুফের দিকে তাকিয়ে ফিচেল হেসে বলে, ঘৃণা করুক আর ভালোবাসুক, তনয়া আমার। ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলেকে সে বোঝাতে পারবে না। ছেলের জেদটা বারংবার একটু বেশি, বুঝিয়ে লাভ হয়নি কখনোই। তুমি কাজের দিকে মনোযোগ দাও, আসি, মাস্টারের সাথে কথা বলবো। হুম। ইউসুফ ভুরু কুচকায়। ওহো, মানে? তেহরাব সিগারেটটা ফেলে দেয়। হুম, মানে এখন নয়, সামনে পরীক্ষা। পরীক্ষাটা ভালো মতো হয়ে যাক, তারপর। ইউসুফ কিছু বলে না, উঠে চলে যায়। তেহরাবও কিছু বলে না, চেয়ারে হেলান দিয়ে বসে থাকে। তার এই লোকে শিখে যে তার চাই, যে কোনো মূল্যেই। ফোনের রিংটন কানে বাজতেই ধ্যান ভাঙে তেহরাবের। সোজা হয়ে বসে পকেট থেকে ফোনটা বের করে। এমন সময় ফাহিমের কল আশা করেনি সে। ভুরকুচকে কল রিসিভ করে। ওপাশ থেকে ফাহিমের বলা কথায় তেহরাবের শান্ত মস্তিষ্ক দ্রুত দগদগ করে জ্বলে ওঠে। চোখ মুখ রক্তবর্ণ ধারণ করে। নিজে কিছু না বলে কল কেটে দেয়। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, আগেরবার হাত পা ভাঙায় শিক্ষা হয়নি জানোয়ারের, এবার প্রাণে মেরে ফেলবো। বলেই গটগট করে চলে যায় তেহরাব। গন্তব্য তা তো আমাদের অজানা। বালিয়াটি জমিদার বাড়ি খুব বিখ্যাত একটি জায়গা, অনেক মানুষের সমাগম। সবাই ছবি তুলতে ব্যস্ত। তানহাও তার ব্যতিক্রম নয়। তাকে ছবি তুলে দিচ্ছে শিহাব, আর তনয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বোনের রং ঢং দেখছে। দেখি দেখি কেমন হয়েছে। তানহা দৌড়ে এসে ফোনটা নিজের কাছে নিয়ে নেয়, দেখতে থাকে নিজের ছবিগুলো। তানহার বাচ্চা আচরণে হেসে ওঠে শিহাব। তনয়াও মুচকি হাসে।
হঠাৎ শিহাবের চোখ পড়ে তনয়ের হাসি মাখা মুখের দিকে। কি স্নিগ্ধ সেই হাসি, যেন ভোরে শিশিরে ধোয়া সোনালি রোদ। তনয়ের ঠোঁটের কোণে লুকিয়ে থাকা মৃদু কম্পন, স্নিগ্ধ কম্বল এবং হৃদয়ের গভীরে স্পর্শ করা সেই হাসি, যা একবার দেখলে মনে হয় পুরো পৃথিবী থমকে গেছে, যেমন থমকে গেছে শিহাব। হ্যাঁ, সে পুরোপুরি অতুল সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, হারিয়ে গেছে অন্য এক পৃথিবীতে। এ মেয়ে তার হৃদস্পন্দন বাড়িয়ে দিতে সক্ষম, তার ভেতরে ঝড় তুলতে সক্ষম। তনয়ের চোখে চোখ পড়তে নিজের চোখ সরিয়ে নেয় শিহাব। সে চায় না তনয় বুঝে ফেলুক তার অনুভূতি, নিজেকে স্বাভাবিক করে বলে। তুমি ছবি তুলবে না? তনয় শিহাবের দিকে তাকায়, মৃদু হেসে বলে। আমার এসব ভালো লাগে না, আপনারই তুলুন। শিহাব জোর করলো না, জোরাজোরি বিষয়টা তার অপছন্দ বললেই চলে। আপু চল ওই দিকটাই যাই, ওখানে ফুল গাছ আছে। অতঃপর তিনজনই পা বাড়ায় সেদিকে। তবে সামনে যেতেই দেখতে পায় কিছুটা গোলযোগ, কোনো ঝামেলা হচ্ছে বোধহয়। শিহাব তনয় আর তানহাকে এখানেই থাকতে বলে। তোমরা দাঁড়াও, আমি দেখে আসছি। বলেই শিহাব সামনের দিকে এগিয়ে যায়। তানহা নিজের কৌতূহল দমাতে না পেরে সেদিকে পা বাড়ায়। তনয় আটকানোর আগেই তানহা চলে যায়। তনয় এখন কি করবে কিছু না ভেবে পেয়ে নিজেও পা বাড়ালো। লোকজন ঠেলে সামনে যেতেই দেখতে পেল সামনে চলমান দৃশ্য। আপনা আপনি দোপা পিছিয়ে গেল সে, দুহাত দিয়ে মুখ চেপে ধরল। তার চোখের সামনে তেহরান ইচ্ছে মতো একটি ছেলেকে মারছে বললে ভুল হবে, খুব বাজেভাবে মারছে। এভাবে মারলে তো ছেলেটা মরে যাবে। তনয় কিছু বলতে যাবে, তার আগেই কারো শক্ত হাতে টান পড়ে তার হাতে। চলে আসে বাইরে, সামনে তাকাতেই দেখে শিহাব। সে রাগ দৃষ্টিতে তাকিয়ে তনয়কে কিছুটা রাগ দেখিয়েই বলে। বললাম না ওখানে দাঁড়াতে, এখানে কি করছো? আর তানহা কোথায়? তনয় ভিড়ের দিকে ইশারা করে। শিহাব তনয়ের হাত ছেড়ে দেয়, খুঁজতে শুরু করে তানহাকে। তনয় আবারও ভিড় ঠেলে সামনে যায়, দেখে তানহা বিপরীত পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে, তাদের মারপিট দেখছে। তনয় দ্রুত তানহার হাত ধরে বাইরে নিয়ে আসতে চায়, কিন্তু তানহা চিৎকার করে বলে। আরে আরে দাঁড়া, একটু দেখতে দে। দেখ না তেহেরা ভাই কিভাবে মারছে ছেলেটাকে, একদম হিরোর মতো লাগছে। তনয়ের শরীর কাঁপছে। সে ভয়ত দৃষ্টিতে তেহরাবের দিকে তাকালো। তেহরাবের কোনো হুঁশ নেই, তার পুরো মনোযোগ ও দৃষ্টি সামনে ছেলের দিকে যাকে সে মারছে। এতটা খারাপভাবে সে ছেলেটাকে মারছে, না কেউ তাকে আটকাচ্ছে। হঠাৎ তনয়ের কি হলো কে জানে, কান্না মিশ্রিত কণ্ঠে কিছুটা তেজ নিয়ে উচ্চস্বরে বলে ওঠে। মানুষের জীবনের মূল্য যাদের কাছে নেই, তারা কখনো ভালো মানুষ হতে পারে না। অতি পরিচিত কণ্ঠস্বর কানে আসতে তেহরাবের হাত দুটো থেমে যায়। ততক্ষণে ছেলেটা বেহুশ। তেহরাব দ্রুত উঠে দাঁড়িয়ে পেছনে তাকায়। অতঃপর দেখে তনয় তার দিকেই তাকিয়ে আছে। এখানে তনয়কে কিছুতে আশা করেনি সে, আর এমন একটা পরিস্থিতিতে তো আরও নয়। তনয়ের চোখে তেহরাব স্পষ্ট ঘৃণা দেখতে পাচ্ছে। তেহরাব কিছু বলার জন্য এগিয়ে আসতে নিলে তনয় তার দিকে চোখ সরিয়ে নেয়। তানহাকে নিয়ে দ্রুত বেরিয়ে যায় লোকজনের মাঝখান থেকে। তেহরাব এত মানুষের সামনে কোনো সিনকেট করতে চায় না, তাই সে আর তনয়ের পিছু নিল না। তনয় ভুল বুঝেছে, এটা সে পরে ঠিক করে নেবে, কিন্তু এই মুহূর্তে তাকে আরেক জায়গায় যেতে হবে। সে কোনো ভুল করছে না, এটা আর তনয় না জানলেও ওখানে উপস্থিত বেশিরভাগ মানুষই জানে। তনয়কে সে পরে সামনে নেবে। তেহরাব আর তার সাঙ্গপাঙ্গরা প্রস্থান করে, আর যাওয়ার আগে দুজনকে বলে যায় ছেলেটাকে হাসপাতালে ভর্তি করতে। এদিকে তনয়া তানহাকে নিয়ে একদম গেটের বাইরে চলে আসে। নিজের চোখের পানি মুছে অটোতে উঠে সে। তানহা অবাক দৃষ্টিতে তনয়ার দিকে তাকিয়ে নিচে উঠে বসে। গাড়ি চলতে থাকে। এদিকে তানহা বুঝতে পারল না তনয়ের কি হয়েছে, হঠাৎ করে সে কান্না কেন করছে। আজব তো, তনয়া তানহার দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারে সে তার দিকেই তাকিয়ে আছে। এতে তার মেজাজটা খারাপ হলো। তাকিয়ে আছিস কেন? কি দরকার ছিল ওখানে যাওয়ার? বাড়ি চল তুই, আর কোনো দিন শুধু ঘুরতে যাব বলিস। তনয়ের রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, যা এই মুহূর্তে তানহার উপর তুলছে। তানহা মুখ গোমড়া করে বসে থাকে। গিয়েছে তা কি হয়েছে? ওখানে তো কত মানুষই ছিল, আর এখানে আপুর কান্না করারই বা কি হয়েছে? যেন তার প্রেমিককে মারছিল। তানহা ভেঙচি কেটে নিজ হাতে নিজ মনে আর কিছু বলে না। তনয় শিহাবকে কল করে। শিহাব রিসিভ করতেই বলে ওঠে, কোথায় তোমরা? আমি কখন থেকে খুঁজছি। তনয় বড় করে শ্বাস নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, আমরা বাড়িতে আছি, বাড়ি যাচ্ছি, চিন্তা করবেন না, ঠিক আছি আমরা, আপনিও চলে আসুন। এটুকু বলে শিহাবকে আর কিছু বলার সুযোগ দিল না, কল কেটে দিল। চোখের সামনে শুধু একটা দৃষ্টি ভাসছে তার, কিভাবে ছেলেটাকে তেহরাব মারছিল। এতদিন শুধু শুনেই এসেছিল, আজ প্রমাণও পেয়ে গেল। এমন একটা নির্দয় মানুষকে সে ভালোবাসতে পারে না, যে কিনা আরেকটা মানুষকে রক্তাক্ত করতে পারে। সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। রাত গভীর হচ্ছে। বাড়ি এসে নিজের ঘরে চুপ করে শুয়ে পড়েছিল তনয়া, এখনও সেভাবেই। এ নিয়ে তানিয়ার মনে প্রশ্ন জাগে। তানহাকে জিজ্ঞেসও করেছিল,
তবে তেমন কোনো কারণ পেল না। রাতের কত খাবার খাওয়ার জন্য তানহা কয়েকবার ডেকে গিয়েছে, তবে তনয়া যায়নি, কারণ জিজ্ঞেস করলে বলে পেট ব্যথা। শিহাবও তানহাকে খেতে নিয়ে তানিয়া নিজেই এবার আসল তনয়ের ঘরে দরজা খোলা। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে মেয়েটা। তানিয়া এগিয়ে গেল তার দিকে, বসে তনয়ের মাথার কাছে। কি হয়েছে? খেতে যাচ্ছিস না কেন? তনয় চমকায়, চোখ জোড়া লেগে আসছিল। হঠাৎ মায়ের কণ্ঠস্বর পেয়ে কিছুটা ভরকে গেল। মুখ ঘুরিয়ে পেছনে তাকিয়ে তানিয়াকে বলল। ভালো লাগছে না, পেটটা ব্যথা করছে। তানিয়া তেমন একটা গুরুত্ব দিল না। খাওয়া দাওয়া নিয়ে মেয়েটার একদম অনিয়ম। পেট ব্যথা তো হবেই। আমি খাবার আনছি, খেয়ে নে। না খেয়ে থাকলে পেটে তো ব্যথা করবেই। রুক্ষ কণ্ঠে কথাটি বলে তানিয়া উঠে দাঁড়ায়। যেতে নিলে তনয়া বলে। আমি খাবো না, জোর করো না প্লিজ। তানিয়া মৃদু বিরক্ত নিয়ে কিছু না বলেই বেরিয়ে গেল। তনয় আগের মতোই শুয়ে রইল। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিল। ফোনটা বন্ধ করে রেখেছিল। ফোন অন করতেই 12+ মিসড কলের নোটিফিকেশন ভেসে আসলো স্ক্রিনে। নাম্বারটা চিনতে অসুবিধা হলো না তনয়ের। এটা তেহরাবের নাম্বার। বিরক্ত লাগছে সবকিছু। ফোনটা আবারও রেখে দিল। ততক্ষণে তানহাও চলে এসেছে। সবাই যার যার মতো ঘুমানোর জন্য চলে গেছে। তানহা কিছু বলল না, চুপচাপ নিজের জায়গায় শুয়ে পড়ল। সময় পার হচ্ছে। সকলেই ততক্ষণে ঘুমেল মগ্ন। তবে ঘুম নেই তনয়ের। অজানা কারণে তার আজ ঘুম হারাম। কারণটাও খুঁজে পাচ্ছে না। ফোনের ভাইব্রেশন হচ্ছে অনেকক্ষণ যাবত। তবে তনয়ের ইচ্ছে করছে না তুলে দেখতে। সে জানে এত রাতে কে ফোন দিতে পারে। তবে এই মুহূর্তে তার বিরক্ত চরম পর্যায়ে পৌঁছে গেছে। উপায় না পেয়ে কল রিসিভ করে, তবে কোনো কথা বলে না। বাইরে আয়, অপেক্ষা করছি। তনয়ের স্বাভাবিক, সাথে নিশ্চুপ। তেহরাব নিজেকে শান্ত করলো। এই মুহূর্তে নিজের মাথা গরম করলে চলবে না। বড় করে শ্বাস নিয়ে নরম কণ্ঠে বলে। প্লিজ কথা বল জান, কষ্ট হয়তো, তুই একটা বার আয়, আমি সবটা বলছি তোকে। আমি জানতে চেয়েছি কিছু। এভাবে রাত বিরতে বিরক্ত করাটা বন্ধ করুন দয়া করে। আমি বিরক্ত, আর আমি কিছুই শুনতে চাই না। ফোন রাখুন। তনয়ের কঠিন গলা শুনে তেহরাবের মেজাজটাও খারাপ হচ্ছে। নিজেও কিছুটা গম্ভীরতা এনে বলে। তুই শুনতে চাস বা না চাস, আমি বলবোই। জলদি আয়, এত অপেক্ষা করতে পারবো না। তনয়ের বিরক্তি নিয়ে বলে। আমি বলিনি অপেক্ষা করতে। আসতে পারেন আপনি। এবার জন্য তেহরাবের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। ধমকের সুরে বলে। তুই আসবি নাকি আমি আসবো? তনয়ের রাগ হলো। রাগ দেখানোর কথা তার, অথচ রাগ দেখাচ্ছে সে। তনয় কাল কাটতে গেলে আবারও ভেসে আসে তেহরাবের ক্ষিপ্ত কণ্ঠস্বর। মেজাজ এমনি গরম হয়ে আছে তনয়া, তুই যদি 1 মিনিটের মধ্যে না আসিস, আমিও জানি না আমি কি করব। তনয়া ভয় পেল। শুকনো ঢোক গিলে নিজের রাগটা মাটি চাপা দিয়ে বলে। আসছি আমি। তনয়া বাইরে আসে। মেইন গেট খুলে দেখে তেহরাব গেটের সাথে হেলান দিয়ে সিগারেট খাচ্ছে। তনয়ের রাগটা আরো বাড়ল। মনে মনে গালি দিতে ভুলল না। তনয়ের উপস্থিতি টের পেয়ে তেহরাব খুঁড়িয়ে খুঁড়িয়ে তনয়ের সামনে এসে দাঁড়ালো। বিষয়টা লক্ষ্য করলো তনয়। বুরকুচকে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই তেহরাব নরম কণ্ঠে বলে ওঠে। জান, আমাকে একটু জড়িয়ে ধরবি প্লিজ একবার? আমার না খুব যন্ত্রণা হচ্ছে। যত ইচ্ছা গালি দে, রাগ হলে আমাকে মার, কিন্তু একবার জড়িয়ে ধর জান। মাথা খারাপ আপনার? আমি কেন আপনাকে জড়িয়ে ধরবো? কারণ আমি বলেছি। আপনি বললেই আমি শুনবো কেন? কারণ আমি তোর ভবিষ্যৎ স্বামী। তনয়ের মেজাজ বিগড়ে যায়। এমনিতেই বিকেলের ঘটনায় তার মেজাজ খারাপ ছিল। তার উপর এখন এসব কথা তার একদম ভালো লাগছে না। বাজে কথা বন্ধ করুন, আমি যাচ্ছি। কোথায় যাবি? তোর শেষ ঠিকানা তো আমার কাছেই জান। তুই যে আমার, সবটুকুই আমার। জান, আমার বুকটা খুব ব্যথা করছে। বারবার মনে হচ্ছে আমি তোকে হারিয়ে ফেলছি, কিন্তু তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বিশ্বাস কর, তোকে না পেলে একদম শেষ হয়ে যাব। তনয়ের ভেতরে অজানা অনুভূতি জাগ্রত হলো। লোকটা হঠাৎ এভাবে কেন কথা বলছে? কিছু হয়েছে? তনয়া তেহরাবের সামনে গিয়ে দাঁড়ায়। পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে কথা ঘুরিয়ে বলে। পায়ে কি হয়েছে? তেহরাব বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করলো। ডান হাত মাথায় নিয়ে মাথা চুলকে বলল। তেমন কিছু না, মারামারি করতে গিয়ে একটু লেগেছে। ব্যাস আর কি? খানিকের জন্য মিলিয়ে যাওয়ার রাগটা আবারও জাগ্রত হলো। দাঁতে দাঁত চেপে বলল। ঠিকই আছে, যে যেমন তার সাথে তেমনই হওয়া উচিত। কি বলতে চাইছিস তুই? ওই ছেলেগুলো আর আমি এক? তনয়ের কণ্ঠস্বর নরম হয়। তো কি এসব করে কি পান বলুন তো? কেন এসব মারামারি করেন? এসবে তো আপনারই শত্রু বাড়বে, তাই না? এই যে পায়ে ব্যথা পেয়েছেন, যদি এসব ঝামেলায় নাই জড়াতেন তাহলে এসব হতো কেন? যেচে নিজের ক্ষতি করার রাস্তা তৈরি করছেন। তেহরাব মৃদু হাসে। তার মানে এই মেয়ে তাকে নিয়ে চিন্তিত। কেন? আমার ক্ষতি হলে তোর কি?
তোর কেন রাগ হচ্ছে? তনয়া ভরকে যায়। লোকটা তার কথাই তাকেই ফাঁসিয়ে দিচ্ছে। এবার কিছুটা রাগ দেখিয়েই বলে, তেমন কিছুই না, আপনি বেশি বুঝছেন। আমার কেন রাগ হবে? যা ইচ্ছা করুন, যাচ্ছি আমি। বলেই তনয়া চলে যেতে নেয়, কিন্তু তার আগেই তেহরাবের হাতের বাঁধনে নিজের হাত অনুভব করে। অগত্যা এগোতে পারে না তনয়া। রাগে দৃষ্টিতে তাকায় তেহরাবের দিকে। তেহরাব তনয়ের এমন প্রতিক্রিয়া দেখে মুচকি হাসে। তনয়াকে সামনে দাঁড় করিয়ে তার গালে হাত রাখে। তনয়া কেঁপে ওঠে। এই প্রথম কোনো ছেলে তার এতটা কাছে। তনয়া স্পষ্ট শুনতে পাচ্ছে তেহরাবের নিঃশ্বাস, অনুভব করতে পারছে উষ্ণ শ্বাস। মৃদু কম্পনে হাত পা জমে আসছে। সে তো পেছাতেও পারছে না, সেটুকুও শক্তিও আপাতত পাচ্ছে না। তনয়ের কাঁপাকাঁপি টের পেল তেহরাব, আর একটু কাছে এগিয়ে গেল। এবার দুহাত দিয়ে গাল চেপে ধরল। তনয়া তো মাথা নিচু করেই রেখেছিল, তবে তেহরাব তার মুখটা উঁচু করে। চোখে চোখ পড়ে দুজনার। রাস্তার বাতির মৃদু আলো যেন আজ তাদের জন্যই জ্বলছে। ছাড়ুন। কাপা গলায় কথাটি বলল তনয়া, তবে ছাড়ল না তেহরাব। কি করে ছাড়বে? সেও যে নিজের এলোকেশিকে প্রথম এতটা কাছ থেকে অনুভব করছে। তনয়ার শরীরের কম্পন ক্রমাগত বাড়তে থাকে। হৃদস্পন্দন স্পষ্ট জানান দিচ্ছে এই মেয়ে তাকে ভালোবাসে। তাই তো এমন অনুভূতি হচ্ছে তার। তাহলে কেন এই মেয়ে বারবার এড়িয়ে যায়? কেন বুঝছেও বুঝে না। ভালোবাসিস আমাকে? তেহরাবের ফিসফিসান কণ্ঠস্বর তনয়াকে দ্বিতীয় দফায় কাঁপিয়ে দিল। তনয় পারছে না নড়তে, না হলে কখনোই দৌড়ে পালিয়ে যেত। চোখ মুখ খিচে মাথা নিচু করে নিল। নিজের ওড়না খামচে ধরল। এখন পরিস্থিতিতে পড়েছে সে। কি করবে কিছুই যে মাথায় আসছে না। বল না জান, ভালোবাসিস আমাকে? তনয় মাথা নিচু করে দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ দাঁড়াচ্ছে সে তাকে ভালোবাসে না। তেহরাব এক হাত দিয়ে তনয়ের ঘোমটা ফেলে দিল। হাত রাখলো চুলের ভাঁজে। তনয়ের গলা শুকিয়ে আসছে। তেহরাব তনয়ের চুল ধরে তার মুখটা নিজের কাছে নিয়ে আসে। তনয়া দ্রুত চোখ খুলে তেহরাবের দিকে ভয়ত দৃষ্টিতে তাকায়। তনয়ের তিত্তির করে কাঁপতে থাকা ঠোঁট জোড়া তেহরাবকে টানছে, খুব বাজেভাবে টানছে। সে চাইছে না কোনো ভুল করতে, কিন্তু এই মুহূর্তে সে নিজেই নিজের মাঝে নেই। এক হাত দিয়ে তনয়ের কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। কিছুটা ঝুঁকে তার এলোকেশে থরথর করে কম্পনকৃত অধৈর্য জোড়া আঁকড়ে ধরে তেহরাব। তনয় চোখ বন্ধ করে নেয়। এই মুহূর্তে তার প্রাণ পাখিটা উড়ে গিয়েছে। হৃদস্পন্দন থেমে গিয়েছে। শক্ত করে চেপে ধরল তেহরাবের শার্ট। তেহরাব যেন এতে আর উন্মাদ হয়ে যাচ্ছে। আরো শক্ত করে চেপে ধরল তনয়াকে। তনয়ের গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। হঠাৎ করে শব্দ করেই কেঁদে উঠল তনয়া। তেহরাবও বেরিয়ে আসলো নিজের ঘর থেকে। এ কি করে ফেললো সে? চট করে তনয়কে ছেড়ে দুপা পিছিয়ে আসলো। তনয়া মুখে হাত দিয়ে কান্না করতে লাগলো। তেহরাবের তো এবার নিজের উপর রাগ হচ্ছে। সে কেন নিজেকে সামলাতে পারলো না? রাগ আর উত্তেজনায় বাইকে ঘুষি বসিয়ে দিল সে। তনয়ার শব্দ পেয়ে ভরকে যায়। কান্না মিশ্রিত নয়নে তাকায় তেহরাবের দিকে। তেহরাব চোখ বন্ধ করে নিজের মাথার চুল নিজেই খামছে ধরল। সরি জান, আমি সত্যি এসব করতে চাইনি। প্লিজ ভুল বুঝিস না আমাকে। তনয় কিছু বলে না। সে এখনো ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, যা তেহরাবের সহ্য হচ্ছে না। তার এলোকেশে তার সামনে কাঁদবে, সে কি করে সহ্য করবে? তেহরাব তনয়ের হাত ধরে অসহায় কণ্ঠে বলে, প্লিজ জান, কান্না করিস না। আমি সরি তো। আমি আর কখনোই এমন করব না। প্লিজ জান, কান্না করিস না। হঠাৎ তনয়া তেহরাবকে শক্ত করে জড়িয়ে ধরল। আরো শব্দ করে কেঁদে উঠল। তেহরাব আশ্চর্য হলো। তনয়া নিজে থেকে তাকে জড়িয়ে ধরল। এটাও সম্ভব? সবকিছু বুঝে উঠতে কিছুটা সময় লাগলো তেহরাবের। অতঃপর নিজে এক হাত তনয়ের পিঠে রাখলো। এতে যেন তনয়ের কান্নার গতি বৃদ্ধি পেল। তেহরাবের বুকের ভেতর অদ্ভুত যন্ত্রণা হচ্ছে, সাথে ভালো লাগাও কাজ করছে। জান, কাঁদছিস কেন? কি হয়েছে? তনয়া জবাব দেয় না। নিজের মতো কাছে সে। তেহরাবও আর বাধা দেয় না। এভাবেই কিছুটা সময় অতিবাহিত হয়। আস্তে আস্তে কান্নার গতিও কমে আসে। তনয়া ছেড়ে দেয় তেহরাবকে। নিজের চোখের পানি কোনো রকম মুছে আমতা আমতা করে বলে, আমার একটা কথা রাখবেন তেহরাব ভাই? তেহরাব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তনয়ের দিকে। তনয় এবার তাকায়। দুজনে চোখাচোখি হয়। কি কথা? তনয় বড় করে শ্বাস নিয়ে চোখ সরিয়ে নেয়। আপনি আর কোনো দিন আমার সামনে আসবেন না, কোনো দিনও না। আমাকে বাঁচতে দিন তেহরাব ভাই, আমি আর সহ্য করতে পারছি না। তেহরাব অনুভব করে তার বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে। কি চাই মেয়ে? কথা দিন আমাকে, আপনি আর আমার সামনে আসবেন না। তেহরাব হাসে। এ হাসি তার ছেলের। কি সহ্য হয় না আমাকে, নাকি আমার প্রতি তোর অনুভূতি হওয়াকে? তনয় চমকায়। তেহরাব আবারও হাসে। তুই জানিস আমি তোকে কতটা বুঝি? তোর প্রতিটা দৃষ্টির মানে আমি বুঝি। তুই আমাকে ভালোবাসিস সেটা আমিও জানি। তাহলে কেন পালাতে চাইছিস আমার থেকে?
তনয় চোখ সরিয়ে নেয়। বহু কষ্টে নিজের কান্না আটকে রেখেছে সে। কেন এমন করিস? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তোর? তুই এখনো ছোট্ট নেই, যথেষ্ট বুঝদার একটা মেয়ে। তনয় নিজে এবার হাসে। বুঝদার বলেই বলছি, আমার পিছু ছেড়ে দিন। আমি কখনোই আপনার হব না। আপনি ভালো কিছু ডিজার্ভ করেন। আমার মতো সামান্য মেয়ের পিছু নিয়ে নিজের জীবন নষ্ট করবেন না দয়া করে। তুই আমাকে ব্যতীত সব বুঝিস। আমি কি ডিজার্ভ করি না করি তার থেকে বড় বিষয় আমি তোকে চাই, সূচনা আর সমাপ্তি। আমি শুধু তোকেই চাই। আমাকে আপনি পাবেন না, এটা সম্ভব নয়। তেহরাব ভুরু কুচকায়। কেন সম্ভব নয়? তোর মা বাবাকে নিয়ে ভাবছিস নিশ্চয়ই। সবটা আমি ম্যানেজ করে নেবো জান, তোকে এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। তনয় নিশ্চুপ। তেহরাব আবার বলে, প্লিজ আমাকে আর পুরাস না, আমি মরে যাবো। তেহরাব ভাই। তনয় কিছুটা শব্দ করেই বলে ওঠে। তেহরাব অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই দৃষ্টি সে নিতে পারছে না। নিজের মাথার ঘোমটা ঠিক করে চলে যায় তনয়া। যাওয়ার আগে তেহরাবকে উদ্দেশ্য করে বলে যায়, আমি কোনো দিনও চাই না আপনার সাথে আমার জীবন যুক্ত হোক, আর না কখনো চাইবো। তনয়া প্রস্থান করে। শেষোক্ত কথাটি তেহরাবকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। যন্ত্রণা হচ্ছে। তনয়া কেন এমন করছে? মেয়েটার চোখে সে স্পষ্ট নিজের জন্য ভালোবাসা দেখেছে। তারপরেও কেন সে তাকে চায় না? আমি কি অনেক বেশি খারাপ জান? আমাকে কি ভুল করেও চাওয়া যায় না? কেন কষ্ট দিচ্ছিস আমাকে? এই প্রশ্নের উত্তর তো স্বয়ং তনয়াই দিতে পারবে। এই মুহূর্তে নিজের প্রশ্নের জবাব ছাড়াই তাকে প্রস্থান করতে হবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইকের কাছে আসলো, উঠে বসলো বাইকে। পাটা আবারও ব্যথা করছে। করবেই না বা কেন? হাঁটুতে 3টে সেলাই পড়েছে। তবুও তার এলাকাশির সামনে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক দেখানোর চেষ্টা করে গিয়েছে। বাইক স্টার্ট দেওয়ার আগে কাউকে একটা কল করলো তেহরাব। ওপাশ থেকে তৎক্ষণাৎ রিসিভ করলো। অস্ত্র আর গাজার প্যাকেটগুলো সাবধানে রাখিস, আর ওদেরকে পাহারা দে। রাতটা কোনো রকমে পার হোক, সকালেই আসছি আমি। কল কেটে দেয় তেহরাব। বড় করে শ্বাস নিয়ে শেষবারের মতো তাকায় মাস্টার বাড়ির গেটের দিকে। বুকটা চিনচিন করছে। আজকের রাতটাও তার নিদ্রাবিহীন যাবে। সে কি শান্তিতে একটু ঘুমাতে পারবে না? তার এলোকেশির বুকে মাথা রাখতে পারবে না? এটা কি করলি তুই এলোকেশি? এতদিন তো নিজেকে সামলাতে পেরেছি, কিন্তু এখন কি করব? রাতের শেষ প্রহরেও ঘুম নেই তেহরাবের। সারা রাত এভাবেই বিছানায় গড়াগড়ি করে কাটিয়েছে। একটা লোক কি করে এতটা পাগল হতে পারে একটি মেয়ের জন্য? এই পাগলামি কি তনয়াকে একটু অনুভব করায় না? তার প্রতি এই তেহরাবের ভালোবাসার গভীরতা। তেহরাব না পেরে এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলো। মুসকি মুসকি হাসছে সে, যেন এখনো সে পড়ে আছে সেই সময়টাই, যখন দুজনের অধর একে অপরের মাসে মিশেছিল। জান এবার কি করবো আমি? তুই যে আরো কাছে পেতে ইচ্ছে করছে। তুই যে আমার নেশা, তুই না আমার নেশায় আসক্ত এই তেহরাব সরকার। জান তেহরাব ছটফট করছে। কি রেখে কি করবে জানা নাই তার। চোখের সামনে বারংবার একই দৃশ্য। ইস, এবার বুঝি সে পাগলই হয়ে যাবে। ধূপধাপ পা ফেলে এগিয়ে যাচ্ছে তানহা। রাগে মাথা গজগজ করছে। সকাল সকাল সুন্দর ঘুমটা নষ্ট করে পড়তে যেতে হচ্ছে। বালের পড়ালেখা, যার কাছে পড়াশোনা জিনিসটা বিরক্তিকর। তানহার ইচ্ছে তো করছে এখনই কোথায় চলে যেতে, কিন্তু তার কি আর যাওয়ার জায়গা আছে? হঠাৎ প্রতিমাতে পথ আটকে এক ছেলেই। তানহা ভুরুকুচকে। ছেলেটাকে সে ভালো মতোই চেনে। কণ্ঠে বিরক্ত প্রকাশ করে বলে, কি চাই? তোমাকে। ভাই তোরে কতবার কইছি বিরক্ত করবি না, তাও একই কাহিনী। আমার কথা শোনো তো। রাস্তা ছাড় মিয়া, এমনি মেজাজ চটে আছে, তার উপর নাটক শুরু করছে। তানহার এহেম কথায় রিয়াদ খপ করে শ্বাস ছাড়ে। মেয়ে তো না, যেন অ্যাটম বোমা। কথাটাও ভালো মতো বলতে পারে না। আরে মাথা খারাপ আপনি, সরবে নিহির, মানুষ ডাক দিতাম। তানহার রাগনিত কণ্ঠস্বর শুনে রিদম ভরকে গেল। পথ ছেড়ে দিল। তানহার অপেক্ষা না করে চলে গেল গটগট করে। তার মেজাজটাও আজ ভালো নেই। থাকবেই বা কি করে? সকাল সকাল দুপগালে থাপ্পড় যে পড়েছে তার। কিছুটা দূরে এসে মতিন মিয়ার চায়ের দোকানে এসে বসে পড়ল। সম্পর্কে মতিন তানহার চাচাই লাগে, পাড়া প্রতিবেশী আর কি। কি রে, এখানে কি স্কুল নাই? তানহা একবার মতিনের দিকে তাকিয়ে অন্যদিকে ঘুরে বসে। এত কথা বলো না তো, ক্লাস দেরি আছে, সবে 8টা বাজে। মতিন হাসলো। মেয়েটা প্রায় দোকানে আসে, বিশেষ করে মন খারাপ থাকলে। ব্যাগটা পাশে রেখে চুপ করে বসে রইল সে। সাথে ভাবতে লাগলো সকালের ঘটনা। বিনা দোষে মায়ের হাতে থাপ্পড় খেতে হলো তাকে। শুধু বলেছিল প্রাইভেটে যাবে না, তাই বলে মারতে হয়? বাইকের কর্কশ শব্দে ধ্যান ভেঙে তানহার। মাথা ঘুরিয়ে সামনে তাকাতে চোখ দুটিতে আকস্মিক উজ্জ্বলতা ফুটে ওঠে। হ্যাঁ, তার সামনে যে তেহরাব সরকার। তেহরাব মাথা থেকে হেলমেট খুলে বাইক থেকে নেমে পড়ল।
এসে বসলো দোকানের পাশে থাকা একটি ভাঙা খামের ওপর। চাচা কড়া করে চা দাও তো। মতিন মিয়া ততক্ষণে চা বানাতে শুরু করে দিয়েছে। এদিকে তেহরাব ফোনে ব্যস্ত। তার আশেপাশে কে আছে তা নিয়ে তার ভাবনা নেই, অথচ তান হাতে হাঁ করে তাকিয়েছে তেহরাবের দিকে। ইস, এই লোকটাকে যে দেখতে সে প্রেমে পড়বে, প্রেমে পড়তে বাধ্য। এমন সুদর্শন একটি ছেলে তাদের গ্রামে, ইস, ভাবা যায়। নাও বাবা তোমার চা। মতিন মিয়ার কণ্ঠ কানে আসতে ফোন রেখে চায়ের কাপটা হাত বাড়িয়ে নিয়ে নেয়। তখনই আকস্মিক দেখতে পায় তানহাকে। ভ্রুজোড়া কুচকে যায় তার। এই বিচি, তুমি এখানে কি করছো? তোমার না প্রাইভেট আছে? তেহরাবের কণ্ঠে নিজেকে উদ্দেশ্য করে কথা শুনে হকচকিয়ে যায় তানহা। অপরদিকে আপনা আপনি মনটা খুশিতে লাফিয়ে ওঠে এই ভেবেছে তেহরাব ভাই তাকে চেনে, তার উপর তার প্রাইভেটের কথাও জানে। ইস, ভাবতে মনটা নেচে উঠেছে। এই মেয়ের নিজে মনে হাসি আর উচ্চারণ দেখে তেহরাব চোখ মুখ কুচকে নিজের ফোনের দিকে মনোযোগ দেয়। এত কিছু খেয়াল করার সময় বা ইচ্ছা তার নেই। আসলে হয়েছে কি, গাড়ি পাচ্ছি না ভাইয়া, আপনি একটু আমাকে নামিয়ে দেবেন? হাসি হাসি মুখ করে কথাটা বলে তানহা, তবে তৎক্ষণাৎ জবাব আসে তেহরাবের। না। তেহরাবের সরাসরি প্রত্যাখ্যানে কিছুটা লজ্জা পেল তানহা। লোকটা এভাবে না করে দিল। তেহরাব ফোন ঘাটছে আর চায়ে চুমুক দিচ্ছে। তানহার দিকে সে আর তাকায়নি, প্রয়োজন বোধ করেনি। তানহা কিছু বলতে যাবে, তার আগে তেহরাব চায়ের বিল মিটিয়ে দ্রুত বাইকে উঠে বসে। বাইক স্টার্ট দিয়ে চলে যায় বালিয়ার রাস্তায়। তানহার খারাপ লাগলো, এত ভাব কেন লোকটা। চোখের কোণে মৃদু অশ্রু ভাসমান হলো, তবে পরক্ষণেই নিজের মনকে নিজেই সান্ত্বনা দিল এই বলে, ভাবাছে বলেই তোর ভালো লেগেছে। হ্যাঁ, এই না হলে তেহরাব সরকার পাক্কা রেড ফ্ল্যাগ। নিজেও তো চলে গেল প্রাইভেটের উদ্দেশ্যে, এখানে বসে থেকে আর কি বা করবে। তেহরাবের বাইক থামে এক জনমানবসতিহীন এলাকায়। এদিকে মানুষজনের তেমন চলাচল নেই। চারদিকে গাছগাছালি, জঙ্গল, বলতে গেলে শুনশান। একটি পুরনো হাসপাতাল, অবশ্য এটার কাজ শেষ হয়নি। কয়েক যুগ আগেই এই হাসপাতালের কাজ বন্ধ হয়েছে। তবে এই হাসপাতালটি হলে এই গ্রামের জন্য উপকার হতো, একটি উন্নত গ্রামে পরিণত হতো। আপাতত এই স্থাপনার মালিক এটা দেখিয়ে বিভিন্ন দেশ থেকে টাকা লোন নিয়ে অন্য ব্যবসায় লাগায়। টানা গোল হয়ে আসা সাবিরি রুম মাঝখানে ফাঁকা, সেখানেই বাইক রেখে ভেতরে আসলো তেহরাব। বাইকের চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে সামনে এগিয়ে যাচ্ছে সে। একটি রুমের সামনে এসে থামলো সে। অবশ্য রুমে নেই কোনো দরজা জানলা, সেই কাজটাও তো শেষ হয়নি। তেহরাব ভেতরে প্রবেশ করলো, সব কটা ঘুমে মগ্ন। ফাইমের কাছে গিয়ে ধাক্কা দিল তেহরাব। শালা ওঠ। ফাইম টিপটিপ করে চোখ খুলে তেহরাবকে দেখতে পায়। কিছুক্ষণ সময় নিয়ে আড়মোড়া ভেঙে ওঠে তেহরাব। পাশে থাকা আরও কয়েকজনকে ডেকে তুলে। কিছু সময়ের মধ্যে সবাই স্বাভাবিক উঠে দাঁড়ায়। ভাই, ওই যে দুজন, আমার মনে হয় এরা শৈলেরই লোক। রনির কথা শুনে তেহরাব তাকায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকা দুজন রোগাপাতলা ছেলের দিকে। তেহরাব বিরক্তি নিয়ে ফাইমকে বলে, এদের ব্যবস্থা পরে করছি। গাজার প্যাকেটগুলো কোথায়? আর অস্ত্র? তেহরাবের কথা শুনে ফাইম ঘরের একটা কোণে পড়ে থাকা লাল রঙের পুটলিটা খুলে দেয়। তেহরাব সেখানে গিয়ে দাঁড়ায়। কেজি দুয়েকের মতো গাঁজা আর দুটো পিস্তল, সাথে কয়েকটি ধারালো অস্ত্র। ফাইম উঠে দাঁড়ায়। কি করবে এবার? তেহরাব ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে। কি করবে এটাই তো ভাবার বিষয়। কিছু সময় চুপ থেকে বলে, এখন কিছুই করব না, সামনে নির্বাচন। আপাতত ওদের নেতাকে দরকার। তোরা শিওর এরা সোহেলের লোক? তেহরাবের প্রশ্নে পাশে থাকা একটি ছেলে তৎক্ষণাৎ জবাব দেয়, আমার তাই মনে হয়, কারণ ভাই আগের বারেও কিন্তু বিশাল গন্ডগোল করেছিল ওরা। অবশ্য তাও জিতবার পরে নাই। তেহরাব নিশ্চুপ। আপাতত হিসাব মেলাতে হবে, আন্দাজে কিছু করা যাবে না। এমন সময় তাদের মাঝে একজন বলে ওঠে, ভাই, আওয়ামী লীগের পুলাপানগুলো কিন্তু কালকেও ঝামেলা করলো, আর এই দুইটারে কালকেও পাইলাম। ভাগ্যিস কালকে রনি বটতলায় গেছিল, নাইলে পাইতাম কেমনি। জুয়েলের কথায় তেহরাব রনির দিকে তাকায়। ছেলেটা গর্বিত মুখ করে দাঁড়িয়ে আছে, তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। তেহরাবের প্রশ্নে দ্রুত হাসি মুখটা মলিন হয়ে গেল। তুই বটতলা কি করছিলি? আমার জানা মতে এখানে গাঞ্জাখোরেরা যায়। রনি কি বলবে বুঝতে পারছে না, শুধু মাথা চুলকে বোকা বোকা হাসল। তেহরাব গরম গলায় বলে, নেশা করা ছাড় এবার। অল্প বয়সে বিয়ে করেছিস, বউ পোলাপান নিয়ে ভাব। রনি মাথা নিচু করে ফেলে, রিনি রিনিয়ে বলে, ভাই খাই না, বিশ্বাস করেন, ওই মাঝে মাঝে। আর কালকে যদি নাই যাইতাম তাহলে কবগো ওগে ধরতে পারতাম। তেহরাব ক্ষীণ হাসে। এরা শুদ্ধরাম নয়। যাই হোক ফাহিম,
তোর বাবাকে কল দে। এখানকার পুলিশদের ভরসা নেই। সত্যি যদি সোহেলদের লোক হয় তবে এদের ছাড়িয়ে নিয়ে যাবে। আর ভিডিওটা আছে তো? ফাহিম মাথা নাড়ে। গত রাতে সবটা ভিডিও করে রেখেছিল, তবে দুজনের একজনও জানে না এর পেছনে কে আছে। যতদূর বলেছে কেউ নাকি তাদের দুজনকে ব্যাগ দুটো নিয়ে বটতলায় যেতে বলেছে, আর সেখানে এক লাল গেঞ্জি পরার লোক এসে এগুলো নিয়ে যাবে। এই কাজের জন্য দুজনকে 5,000 টাকাও দেওয়া হয়েছে। এখন বাকিটা পুলিশ খুঁজে বের করুক। তবে আর যাই হোক, তাদের এলাকায় এসব প্রবেশ করা যাবে না। আব্বুকে আগে জানাই, তবে সেই এখানকার পুলিশদের অর্ডার করবে যা করার। তেহরাব মাথা নাড়ে। অতঃপর একটি পিস্তল নিজের হাতে তুলে নেয়। ফাহিম ভ্রু কুচকায়। কি করছিস? তেহরাব পিস্তলটার আপাদমস্তক দেখে ফিচেল হাসে, অতঃপর ফেলে দেয় আগের জায়গায়। ফাহিমের দিকে তাকিয়ে বলে, এই পিস্তলের থেকে প্রখর শক্তিশালী অস্ত্র আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তেহরাব সরকারকে উন্মাদ বানিয়ে ছেড়েছে। ফাহিম কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে তেহরাবের দিকে। তেহরাব আর কিছু বিড়বিড় করতে করতে বেরিয়ে যায়। সবেমাত্র কলেজে এসেছে তনয়া। দৃষ্টি মেলে খুঁজছে এক অচেনা মুখ, তবে ক্লাসের তো দেখা মিলল না। ক্লাস থেকে বেরিয়ে চলে আসলো লাইব্রেরির দিকে। যাক, তার ধারণাই ঠিক, মেয়েটা এখানেই আছে। তনয়া দ্রুত এগিয়ে গিয়ে প্রীতির পাশের চেয়ারে বসে। এখানে কি করছিস? ক্লাস করবি না? তনয়ার প্রশ্ন আদৌ প্রীতির কানে গেল কিনা সে জানে, কারণ প্রীতি নিশ্চুপ, গভীর ভাবনা বা চিন্তার মগ্ন সে। আপাতত মোটেও ভালো লাগছে না তনয়ের কাছে নিজের অতি প্রিয় বান্ধবীর ফোকাসে মুখটা। প্রীতির বাহুতে মৃদু ধাক্কা দিল তনয়া। মেয়েটা হকচকিয়ে উঠল। কি হয়েছে তোর? এখানে কি করছিস? কি এত ভাবছিস? প্রীতি মনমরা হয়ে বলে। না, তেমন কিছু না। তনয়ের ভুরুচোরা কুচকে যায়। তার বেষ্টু তার কাছে কথা লোকাচ্ছে। কিছু না মানে কি? বলবি কি না কি হয়েছে? প্রীতি কিছু বলার আগেই তার নজর পড়ে তনয়ের ফোঁটা ঠোঁটের দিকে। লাল হয়ে আছে, কপাল কুচকালো তার। তনয়ের গাল ধরে নিজের দিকে ঘুরালো, ভুরু কুচকে ভালো করে পর্যবেক্ষণ করলো। তোর ঠোঁটে কি হয়েছে? তনয় নিজের ঠোঁটে হাত দেয়। তার আবার ঠোঁটে কি হবে? কই কি হয়েছে? প্রীতি কোমরে হাত দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তোর ঠোঁট ফোলা কেন? আর এত লালই বা হয়ে আছে কেন? তনয় নিজেও ভুরু কুচকালো। তার ঠোঁট ফোলা কেন ভাবতে গিয়ে হঠাৎ মনে পড়ে যায় গত রাতের কথা। দ্রুত ঠোঁট চেপে ধরে সে। শুকনো ঢোক গিলে নিজেকে নিজে গালি দিতে থাকে। ইস, এটা সে কি করে করলো, কি করে পারলো? গত রাতে সে কেন সাড়া দিল তেহরাবের স্পর্শে? কেন আটকালো না? নিজের উপর প্রচুর রাগ হলো তনয়ের। ছি, এখন কি বলবে? তাও ভালো তার মা খেয়াল করেনি। কি এত ভাবছিস তনু? ঠোঁটে কি হয়েছে? আবারও ইনফেকশন নাকি? তনয় প্রীতির দিকে তাকালো, মেয়েটাকে চিহ্নিত দেখালো। ঠোঁট থেকে হাত নামিয়ে বলল, হ্যাঁ, হয়তো তাই হবে। কালকেও তো ঠিক ছিল। তনয় মৃদু হাসলো। প্রীতিও আর কিছু বলল না। মেয়েটা বিশ্বাস করেছে বোধহয়। আচ্ছা চল ক্লাসে যাই। প্রীতির কথায় তনয়ও সায় জানায়। এখন ইংরেজি ক্লাস, মানে সাহিল স্যারের। তবে ক্লাসে যাওয়ার আগেই নিচ থেকে গন্ডগোলের শব্দ ভেসে আসলো তাদের কানে। ক্লাসরুমে না গিয়ে এসে দাঁড়ালো বারান্দায়। নিচে কিছু মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। স্যারেরাও আছে সেখানে। দুজনেই এদিক ওদিক তাকালো, কিন্তু বিষয়টা বুঝতে পারল না। চল নিচে গিয়ে দেখি কি হয়েছে। তনয়কে কিছু বলার সুযোগ না দিয়ে প্রীতি তাকে টানতে টানতে নিচে নিয়ে গেল। এই কলেজে তো তেমন একটা ঝামেলা হয় না, আজ হঠাৎ কি হলো? গন্ডগোল বিষয়টা ছোট থেকেই অপছন্দীয় তনয়ের কাছে। তবুও প্রীতির জোড়াজড়িতে সেখানেই আসতে হলো। এদিক ওদিক উকি দিয়ে ফাঁকা জায়গা পেয়ে দাঁড়ালো। সামনে ঘটমান বিষয়টি থেকে সবাই রীতিমতো অবাক, কারণ সবার সামনে একটি মেয়ে সাহিল স্যারকে কলার ধরে নানা রকম কথা বলছে। তনয় পা থেকে মাথা পর্যন্ত মেয়েটিকে পর্যবেক্ষণ করলো। পরনে টি শার্ট আর ব্যাগি জিন্স। এই মেয়ে এই গ্রামের নয়, শহরের মেয়ে হবে হয়তো। এই গ্রাম্য এলাকায় কোনো মেয়ে এমন পোশাক আশাক পরে না, পরার সুযোগটাও নেই। কি ভেবেছিস আমার কানে কিছু যাবে না? স্যার হয়ে ছাত্রীকে বিয়ে করতে যাস? মেয়েটি সাহিলের কলার ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছে। আশেপাশে এত লোকজন, তবুও তার হুঁশ নেই। সাহিল সবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে মেয়েটির দিকে তাকায়। মৃদু ও শান্ত কণ্ঠে বলে, ইরা প্লিজ বাইরে গিয়ে কথা বলে চলো, এখানে সিনক্রেট করো না। বাইরে? হ্যাঁ যাব তো। তোর মা আমাকে মানবে না, তাই না? দাঁড়া, আজকে আমি তোকে বিয়ে করব, দেখি না মেনে যায় কোথায়। কে শুনে কার কথা? ইরা নামক মেয়েটি রীতিমতো চেঁচিয়ে যাচ্ছে। তা দেখে সবাই হতবাক, কারণ সাহিল স্যার প্রচুর রাগী একজন স্যার, আর তার সাথে কিনা একটি মেয়ে এভাবে কথা বলছে।
আর সাহিল স্যার এতটুকু শান্ত, বিষয়টা সত্যি আশ্চর্যজনক। হঠাৎ ইরা চোখ পড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের দিকে। গোল গোল চোখ করে তাদের দিকেই তাকিয়ে আছে। ইরা চিনতে বেশ অসুবিধা লাগলো না। ফট করে মাথা আরো গরম হলো ইরার। সাহিলকে ছেড়ে ইরা দ্রুত সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটির। নির্লজ্জ মেয়ে, লজ্জা করলো না স্যারকে বিয়ে করার স্বপ্ন দেখতে? এরার আচানক সামনে এসে এহেন কথা শুনে হকচকিয়ে গেল তনয়া। এসব কি বলছে সে? সাহিল দ্রুত ইরার হাত ধরে কিছুটা পিছিয়ে আনে। এই মেয়েকে দিয়ে তার ভরসা নেই, না জানে শুনে হাইপার হয়ে যত করছে। ইরা অগ্নিদৃষ্টি নিয়ে সাহিলের দিকে তাকায়। সাহিল পড়ে গেছে ফ্যাসাদে। কোন মেয়ের পাল্লায় যে পড়েছিল। সাহিল অসহায় দৃষ্টিতে তাকিয়ে ইরাকে শান্ত হতে বলে। এরা কিছু সময় সাহিলের দিকে তাকিয়ে থাকে। কিছু সময় অতিবাহিত হয়। অতঃপর অধরে ফুটে ওঠে কিঞ্চিত ফিচেল হাসি। তনয় ও সাহেলের হাত খপ করে ধরে ফেলে। দুজনেই আশ্চর্য হয়ে তাকায় ইরার দিকে। তনয় তো গলা শুকিয়ে আসছে। ইরা সকলের মধ্য থেকে টানতে টানতে দুজনকে গেটের বাইরে নিয়ে আসে। তনয়ের পিছু পিছু প্রীতিও বাইরে আসে। প্রীতি কিছুতেই তনয়কে একা ছাড়বে না। গেটের বাইরে এসে একটি অটোতে উঠে বসলো ইরা, সাথে তনয় আর সাহিলকেও বসালো। কি করছেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তনয়ের কথায় ইরা কোনো জবাব দেয় না, তাই সাহিল বলে, ইরা, ওকে কেন এখানে নিয়ে আসলে? কি করতে যাচ্ছ তুমি? ইরা সাহিলের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, বিয়ে? মানে? এরা আর কিছু বলে না। প্রীতিকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরা বলে, এই মেয়ে, তুমিও উঠে পড়ো। প্রীতিকে বলতে দেরি। তৎক্ষণাৎ তনয়ের পাশে বসে পড়ল। তনয়া ভয় পাচ্ছে। এ কোন ঝামেলায় ফেসে গেল সে। তনয়া কাঁদো কাঁদো কণ্ঠে ইরাকে বলে, আপু কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে যেতে দিন। এরা তনয়ের কথার বিন্দু পরিমাণ পাত্তা না দিয়ে অটোওয়ালাকে গাড়ি স্টার্ট দিতে বলে। কোথায় যাইবেন আপা? এরা গম্ভীর কণ্ঠে জবাব দেয়, কাজী অফিস। এরার কথা শুনে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। এই মেয়ে কি পাগল? অতঃপর গাড়ি চলতে থাকে তাদের গন্তব্যে। ইরা, পাগল হয়ে গিয়েছো তুমি? এভাবে বিয়ে হয় না। এরা বিরক্তিকর কণ্ঠে বলে, জামাই আছে, বউ আছে, সাথে দুজন সাক্ষীও আছে। আর কি চাই তোমার? সাহেল কপালে হাত দিয়ে বলে, মা বাবাকে না জানিয়ে বিয়ে করা ঠিক হবে না। এরা হাসে। না জানিয়ে বিয়ে করব তোমাকে? কে বলেছে? তোমার মা বাবাকে ভিডিও কলে রেখে বিয়ে করব। কিন্তু বিয়ে তো আজকেই হবে প্রিয়। তোমার নাটক দেখার সময় নেই। সাহেল হতভাগ। এই মেয়ে যখন বলছে আজ বিয়ে, তার মানে বিয়েটা করেই ছাড়বে। কিছু সময়ের মাঝে তারা পৌঁছে যায় কাজী অফিসে। সবাই ভেতরে যায়। এদিকে তনয়া যায় অবস্থা। বুকের ভেতর ধুকপুক করছে তার। ইরা সাহেলের ফোন থেকে তার মাকে ভিডিও কল করে। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করে সে। এরা মুচকি হেসে সালাম দেয়। আসসালামু আলাইকুম মামি ডার্লিং। আমি আপনার কিছু সময় পর হতে যাওয়া ছেলের বউ। নিজের ছেলের ফোন থেকে অন্য মেয়েকে দেখে প্রথমে অবাক হয়েছিল সাহেলের মা। তারপরে এমন কথা। তিনি হাঁ করে তাকিয়েছে স্ক্রিনের দিকে। ইরা ফোন নিয়ে সাহেলকে দেখিয়ে বলে, হেই মামি ডার্লিং, আমি আর আপনার একমাত্র ছেলে বিয়ে করতে এসেছি। এই দেখুন আপনার ছেলে, এই যে কাজী। এই মেয়ে, তুমি কি বলছো এইসব? ওই সাহিল, কি রে এইসব কি? সাহেলকে কিছু বলার সুযোগ না দিয়ে ইরা বলে, আরে মামি ডার্লিং, তোমাকে তো সাক্ষী দেখায়নি। এই দেখো সাক্ষী। ইরা ক্যামেরায় তনয়াকে দেখায়। তনয়াকে চিনতে সময় লাগলো না মহিলার। এই মেয়েকেই তো কিছুদিন আগে দেখতে গিয়েছিল তারা। অতঃপর ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে ইরা বলে, এবার আমাকে দেখুন, সুন্দর না? হতেই হবে সুন্দর। মিসেস সাহিল বলে কথা। লাইনেই থাকবেন মামি ডার্লিং, এখন আমাদের বিয়ে হবে। বলেই ফোনটা টেবিলের উপর রাখলো। এদিকে সাহেল মাথা নিচু করে বসে আছে। এ মেয়ে তার কথা না শুনেই এমন একটা কাজ করে বসছে। ওদিকে সাহেলের মা বারবার সাহেলকে ডেকে যাচ্ছে। সবকিছু উপেক্ষা করে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। সাক্ষী হিসেবে তনয় আর প্রীতি সাইন করে। অতঃপর সম্পন্ন হয় তাদের বিয়ে। তনয় এখনো ভয়ে কাঁপছে। কি থেকে কি হয়ে গেল চেনে না জানেন, অথচ তার বিয়ের সাক্ষী হয়ে গেল সে। বিয়ে পড়ানোর মাঝখানে সাহেলের মা কল কেটে দিয়েছিল। সাহেল জানে আজ বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। একদিকে তার মা আর একদিকে তার সদ্য বিয়ে করা বউ। সাহেলের ভাবতেই মাথা ঘুরছে। আগে যদি জানতো এই ভোলা ভোলা মেয়ে এমন ডেঞ্জারাস, তাহলে নিজে থেকে কখনোই পাঠাতো না। নেহাতি ভালোবেসে ফেলেছে, কিন্তু এখন তো তার ভাবনা অন্যদিকে। তার মাও তো একই রকম। এক বনে কি দুই রাজা থাকতে পারে? নিচে চলো। ইরার কথায় ভাবনা ভাঙে সাহিলের। সে তাকায় ইরার দিকে। ইরা চোখের ইশারায় নিচে যেতে বলে নিজেও পা বাড়ালো সেদিকে।
অগত্যা সাহিলও চলে গেল। রয়ে গেল তনয়ার প্রীতি। এতক্ষণ যেন তারা হাঁপ ছেড়ে বাঁচল। ইরা নামক মেয়েটা সত্যি ডেঞ্জারাস। এখন কই যাবি? প্রীতির কথায় তনয়া তার দিকে তাকায়, মৃদু দীর্ঘশ্বাস ফেলে বলে, কলেজ কি আর লাভ নেই, ঢুকতে দেবে না। তাহলে বাড়ি যাবি? কি বলবি? তনয়া কিছু একটা ভেবে তারপর বলে, বলবো শরীর খারাপ লাগছিল। প্রীতিও এতেই সায় জানায়। দুজনে বের হয় অফিস থেকে। সিঁড়ির কাছে আসতেই তনয়ার চোখ বড় বড় হয়ে যায়। কারণটা হলো নিচে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে তেহরান, আর তাদের পাশে ইরা আর সাহিল। বিষয়টা মাথায় ধরছে না তার। এই লোক এখন কি করছে? তুমি মেম্বারের মেয়ে? তুমি না বলেছিলে তোমার বাবা ব্যবসায়ী? সাহিলের প্রশ্নে ইরা কিছু বলার আগে তেহরান বলে, কেন বললে বিয়ে করতে না বুঝি? সাহিল হতভম্ব, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। অবশ্য অবাক হয়েও লাভ নেই, দুই ভাই বোন একই কোয়ালিটির। তেমন কিছু না ইরা, তুমি ভুল ভাবছিলে। আমি কিন্তু ওই মেয়েকে বিয়ে করতে চাইনি। মা বাবা শুধু দেখতে নিয়ে গিয়েছিলাম, তাও জোর করে। বিয়ের কথা তো এগোয়নি। তোমার সাহিলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তেহরাব তাকে জড়িয়ে ধরে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এত কথা বলা ভালো না মাস্টার। অতঃপর মাথা নিচু করে মুস্কি হেসে বলে, সুখে সংসার করো মাস্টার, আমার বোনকে সামলে রেখো। ইরা বলে, ও আমাকে সামলাবে। হুম, ওকে আমার সামলাতে হবে। বিয়ের আগেই বলতে আমি সবই ব্যবস্থা করতাম। বিয়ে করে ফোন করে আর লাভ কি? এখন যা, বাড়ি যা। সাহিল বেশ অবাক হলো। সবসময় দেখে এসেছে বোনের প্রেমের সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়ায় তার ভাইয়ের। আর এদিকে তেহরাব কিনা বলছে সে ব্যবস্থা করে দিত। সাহিলের ভাবনায় পানি ঢেলে ইরা তার বাহু জড়িয়ে ধরে, তার দিকে তাকিয়ে বলে, চলুন আমার স্বামী, মামি ডার্লিংকে তো গিয়ে মানাতে হবে। সাহিল দীর্ঘশ্বাস ফেলল। বাসায় আজ তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে। আচ্ছা যা, তবে মা বাবাকে আমি সামলে নেব। বিকেলে বাড়ি ফিরে আসিস। ইরা নিজের ভাইকে জড়িয়ে ধরে, অতঃপর চলে যায় নিজের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এতটা সময় উপর থেকে সবটা ভালো মতোই শুনছিল তনয়ার প্রীতি। সবকিছু তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। তনয়া মনে মনে বিড়বিড় করে, ভাই বোন দুটোই পাগল। আইস, কি রে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? চল যাই। তনয়া চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিয়ে অতঃপর নেমে আসে, কিন্তু সে চাইছে না তেহরাবের সামনে পড়তে। গত রাতের পর থেকে এই লোকটার সামনে যেতে তার অস্বস্তি লাগছে। আর তেহরাব, সে তো সেখানেই পেছন ফিরে দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলছে কারোর সাথে। এই সুযোগে লুকিয়ে লুকিয়ে যেতে নেই তনয়া। তবে কথায় আছে না, সেখানে বাঘের ভয়ে সেখানেই সন্ধ্যা হয়। ঠিক তেমনটাই হলো তনয়ার সাথে। ধরম করে উষ্টা খেয়ে পড়ে গেল। তনয়া মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। তা দেখে প্রীতি উচ্চ শব্দে হেসে উঠল। তনয়া রক্তচক্ষু নিয়ে ওর দিকে তাকাতেই প্রীতি মুখ চেপে ধরে হাসতে লাগলো। এদিকে কিছু পড়ার শব্দ পেয়ে তেহরাব পেছনে তাকায়, আর পেছনে তাকাতেই মাটিতে বসে থাকা তনয়াকে দেখে মুখ হা হয়ে যায় তার। তনয়ার চোখে তেহরাবের চোখ পড়তে তনয়া চোখ সরিয়ে নেয়। কি জ্বালা যন্ত্রণা! তুই এখানে কি করছিস? তেহরাবের উচ্চ শব্দে থমকে চোখ মুখ খিচে বন্ধ করে নিল তনয়া। এতক্ষণে প্রীতির হাসিও গায়েব। তেহরাব যে তনয়াকে ভালোবাসে কবে সেটা সেও জানে, আর কতটা পজিটিভ তাও জানা। আসলে ভাইয়া, আপনার বোনই আমাদের এখানে নিয়ে এসেছিল সাক্ষী বানানোর জন্য। তেহরাব ভুরু কুচকালো। তাহলে ইরা এদের কোথায় বলেছিল? তেহরাব হাত বাড়িয়ে দেয় তনয়ের দিকে, গম্ভীর গলায় বলে, হাত ধরে উঠে দাঁড়া, দেখে শুনে হাঁটতে পারিস না? তনয় হাত দেয় না, তাকায়ও না তেহরাবের দিকে। নিচেই ওঠার চেষ্টা করতে গেলে কোমরে ব্যথা অনুভব করে। কোমরে হাত দিয়ে আর্তনাদ করতে তেহরাব নিজে থেকে ওর কাছে এসে ওকে তুলে দাঁড়া করায়। সবাই তনয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। সেটা দেখে তেহরাব দুষ্টু হাসে। তনয়ের কারণে কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, এভাবে মাটিতে পড়ে কোমর না ভেঙে আমাকে ভালোবেসেও তো কোমর ভাঙতে পারিস। এতে অন্তত লোকজন হাসবে না। তনয়ের কিছু সময় লাগলো ওর কথাটা বুঝতে। কথার মানে বুঝতে পেরেই তড়াক করে দূরে সরে গেল তেহরাবের কাছ থেকে। তারপর মুখ অন্যদিকে ঘুরিয়ে নাক ছিটকে বিড়বিড় করে বলে, অসভ্য লোক একটা, এতটা নির্লজ্জ কি করে হতে পারে একটা মানুষ? তেহরাব দুষ্টু হাসে, নিজের চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে বলে, নির্লজ্জ না হলে আমার আর তো শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি হবে কি করে? তনয়া দাঁতে দাঁত চেপে তেহরাবের দিকে তাকায়। তেহরাব ঠোঁট কামড়ে হাসছে। মুহূর্তে কিছু একটা ভেবে চোখ মুখ কুচকে বিড়বিড় করে ওঠে তনয়া। অসভ্য লোক বলেই প্রীতির হাত ধরে খুঁড়োতে খুঁড়োতে চলে যায় তনয়া।
তেহরাবের কানে ভেসে আসে নুপুরের ক্ষীণ আওয়াজ। সে তাকায় তার এলোকেশির পায়ের দিকে, হাসি ফুটে ওঠে তার ওধারে। মেয়েটা তার দেওয়া নুপুর পেরেছে। এই সামান্য বিষয়টা যে এই পাগল, অসভ্য, নির্লজ্জ তেহরাবকে আনন্দ দিচ্ছে একাকার সম। দুপুরের রুদ্রতাপ গা জ্বালা ধরার মতো। তার উপর গোটা রাস্তা হেঁটেই বাড়ি ফিরতে হয়েছে তনয়াকে। উঠোন পেরিয়ে বারান্দার কাছে আসতেই নজরে পড়ে বেশ কয়েক জোড়া অপরিচিত জুতো। তবে কি কেউ এসেছে? কে এসেছে? প্রশ্ন লাগলো তনয়ার মনে। এ প্রশ্নের জবাব খুঁজতে এগিয়ে গেল বসার ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলো ভেতরে থাকা মানুষগুলোকে। এই মানুষগুলো তার চেনা হয়েও অচেনা। এই মুহূর্তে তাদের এখানে দেখে অবাক হয়েছে তনয়া। ওদিকে তনয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তা নিয়ে ডাক দেয় তাকে। ভিতরে আয়। তনয় কিছু না বলে ভেতরে আসে, সালাম দেয় সকলকে। সোফায় বসে থাকা রফিক ও তার স্ত্রী পায়েল তনয়ের দিকে তাকালো, সালামে জবাব দিল। যা ফ্রেশ হয়ে আস। সালমার কথায় মাথা নেড়ে তনয় বেরিয়ে গেল। এসব নিয়ে তার মাথা ব্যথা নেই। মূলত রফিক ও পায়েল এবারই এসেছে সব সম্পর্ক ঠিক করতে, আর টাকাগুলো নিয়ে এসেছে। তনয়া নিজের ঘরে আসতেই দেখতে পায় তার বিছানায় বসে আছে শিহাব। তনয়াকে দেখে সেও দাঁড়িয়ে পড়ে। তনয়া সৌজন্যমূলক হাসে। বসুন ভাইয়া, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। তনয়া ব্যাগ রেখে আলমারি থেকে কাপড় বের করে বেরিয়ে যেতে নেয়, তবে পারে না। তার হাতে টান পড়ে, ভুরু জোড়া কুঁচকে যায়। তাকায় পেছন ফিরে। এ কি, শিহাব তার হাত ধরেছে কেন? হাত থেকে দৃষ্টি সরিয়ে তাকালো শিহাবের মুখের দিকে। শিহাবের চেহারায় কেমন অসহায়ত্বের ছাপ, কিন্তু কেন? দুজনেই বেশ খানিক সময় নিশ্চুপ রইল। অতঃপর শিহাবের হাতের বাঁধন আলগা হতে হাত ছাড়িয়ে নিল তনয়া। প্রশ্ন করল, কিছু বলবেন? শিহাব নিশ্চুপ। তার আঁখি পল্লব তনয়ের দিকে বন্দি। তনয়ের অস্বস্তি লাগছে। সে আবারও চলে যেতে নিল। তনয়া? থামলো তনয়া, পেছন ফিরে আবার তাকালো। জি বলুন। তনয়ের কণ্ঠস্বর স্বাভাবিক, তবে এবারও কিছু বলল না শিহাব। তনয়া বুঝলো না শিহাবের নীরবতার কারণ। হঠাৎ নীরবতা ভেঙে শিহাবের ধরে আসা কণ্ঠে বলে উঠল, তনয়া, তুমি কাউকে ভালোবাসো? তনয়া চমকায়, চোখ দুটো গোলাকার হয়। জবাব কি দেবে? এ প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। আর শিহাব ভাই কেন এসব জিজ্ঞেস করছে? কি হলো, ভালোবাসো কাউকে? কি বলছেন এসব? হঠাৎ এমন কথা কেন জিজ্ঞেস করছেন? শিহাব মৃদু হাসলো। এ হাসিতে স্পষ্ট বিষাদ। বলো না তনয়া, ভালোবাসো কাউকে? তনয়া এদিক ওদিক চোখ ফিরিয়ে বলে, আমি আসছি। দাঁড়ায় না সে, দ্রুত প্রস্থান করে। শিহাব চেয়ে রয়। তবে কি তার ধারণাই ঠিক? তার ভালোবাসার মানুষেরও ভালোবাসার মানুষ আছে? ইস, তীক্ষ্ণ ব্যথা অনুভব হলো শিহাবের বুকের মাঝে। না না, তনয় কাউকে ভালোবাসে না। নিজেকে নিজে সান্ত্বনা দিল। আদৌ কোনো লাভ হলো? শান্ত করতে পারলো নিজেকে? আজ থেকে না তোমার ছেলের মিলে যাওয়ার কথা? সারাদিন কোথায় ছিলে? সবে বাড়ি ফিরেছে তেহরাব। এসে মায়ের প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে। থামলো সে, এগিয়ে গেল তাসলিমার কাছে, জড়িয়ে ধরলো শক্ত করে। তাসলিমার আগে ফুস করে উঠল, তোমার স্বামীর ফরমাইশ খাটলাম, এখন খেতে দাও। সর যা তো, এত রং ঢং ভালো লাগে না। সারাদিন খাওয়া নাওয়ার খবর থাকে না, এসে এখন আহ্লাদ দেখাচ্ছে। তেহরাব গা ছেড়ে বসে পড়ল সোফায়, শরীর এলিয়ে চোখ বন্ধ করে নিল। একবার বিয়েটা করিয়ে দাও, তখন বউকে নিয়ে আহ্লাদ করব। তাসলিমা রেগে যায়। তার ছেলেটা এমন কেন? সোফা থেকে কুশন ছুঁড়ে মারে তেহরাবের দিকে। কাম নেই জাম নেই, বিয়ে বিয়ে করতে লেগেছে। বিয়ে করে খাওয়াবি কি বউকে? তেহরাব চোখ খুলে তাকায় তার মায়ের দিকে, দুষ্টু হেসে বলে, আমি আছি না, আমাকে খাবে। খেপে যায় তাসলিমা। রেগে ফুলদানি হাতে নিয়ে তেহরাব চট করে উঠে দাঁড়ায়। আরে আরে মা আমার, ওটা রাখো। বিয়ের আগে আমার বউকে বিধবা বানাতে চাইছো নাকি? বলেই দৌড়ে উপরে চলে যায় তেহরাব। তাসলিমা ফোঁস করে শ্বাস ফেলল। এই ছেলেটা এত বাচ্চামো করে! ইস, মেয়েটা তো হোস্টেলে পড়াশোনা করছে, যেখানে যাওয়ার কথা ছিল তেহরাবের। অথচ দু বাপ ছেলে মিলে কি কলা পরামর্শ করে থেকে গেল এখানে, কে জানে। ঘরে এসে বিছানায় বসে পড়ল তেহরাব। আজ বড্ড বেশি গরম পড়েছে। পা উঠিয়ে ক্ষত জায়গাটা দেখে নিল, না ঠিকই আছে এখনো। হঠাৎ কিছু একটা মনে পড়তে ওয়ার্ড্রপের সামনে গিয়ে দাঁড়ায়। কিছু কাগজপত্র বের করে দেখতে শুরু করে। পকেট থেকে ফোন বের করে কল করে কাউকে। ওপাশ থেকে কিছু বলতে সে নিজে বলে ওঠে, কাউকে বলার দরকার নেই। কালকে হয় আমরা, না হয় সোহেলের দল। শালারা অনেক করেছে। চাঁদাবাজি বন্ধ না করলে কালকে ওদের একদিন কি আমার যতদিন হয়। অতপর কল কেটে দেয় তেহরাব। মাথা ধরেছে তার। কাগজপত্রগুলো গুছিয়ে একটি ফাইলে রেখে গোসলে চলে গেল সে। দীর্ঘ শাওয়ার শেষে মাথা মুছতে মুছতে ঘরে আসে তেহরাব।
টি টেবিল, খাবার রাখা আর সামনে তার মা খাবার বাড়ছে। তেহরাব মুচকি হেসে বসে পড়ে মায়ের পাশে। তাসলিমা মুখ গোমরা করেই তেহরাবের মুখে ভাত তুলে দেয়। তেহরাব মুখে নেয়। আজ তার মা একটু বেশিই চটে আছে। বিষয়টা কি? কি হয়েছে ইউসুফ সরকারের বউ? আমার ছেলে কি তোমাকে বকেছে বৌমা? তাসলিমা দাঁত কটমাট করে তাকায়। তেহরাব নিজের হাসি চেপে বলে, আমার ছেলেটাও না একদম বাচ্চা স্বভাবের। কিছু মনে করো না বৌমা, স্বামী স্ত্রীর মাঝে একটু একটু ঝামেলা লেগেই থাকে। কিছুটা গম্ভীর ভাব নিয়েই বলে তেহরাব। তাসলিমা তেহরাবের বাহুতে চাপড় মারে। তেহরাব পিছিয়ে যায়। ইস, এভাবে কেউ মারে? বড় হয়েছি না আমি, কদিন পর বউ আনবো, বাচ্চা কাচ্চা হবে। এখন যদি তোমার হাতে মার খেতে হয় তাহলে কিভাবে চলবে? তাসলিমা বিরক্ত স্বরে, এই ছেলে কি একটু সিরিয়াস হতে পারে না? কথায় কথায় বউ বউ, অথচ বিয়ের খবর নেই। সারাদিন কিসের বউ বউ করিস? প্রেম করিস নাকি? হুম। তাহলে বিয়ে? তাসলিমা চমকায়। কি? না জানিয়ে বিয়ে করে নিয়েছিস? এটা কি করে করতে পারলি তুই তেহবার? তেহরাব নিজেও হতভম্ব। তার মা তার কথাটা সিরিয়াসলি নিয়েছে। ভাবতেই হু হু করে হেসে ওঠে তেহরাব। আরে মজা করছিলাম। তেহরাব সরকার লুকিয়ে চুরিয়ে কিছু করে না। আর বিয়ে তো আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এটা লুকিয়ে করবো ভাবলে কি করে? তাসলিমা খপ করে শ্বাস ছাড়ে। এ ছেলেকে দিয়ে ভরসা নেই। এবার কাজের দিকে মনোযোগ দে, আমি মেয়ে দেখছি। তেহরাব হাসে। বিকেলে মিলেই যাব। রসিদগুলো বের করেছি। আর রইলো বিয়ে, মেয়ে দেখা। সেটা তোমাকে কষ্ট করে করতে হবে না। তোমার ছেলে তোমার জন্য বৌমা ঠিক করে রেখেছে। তাসলিমা ভুরু কুচকায়। কি? সত্যি করে বল, ঘটনা কি? কাউকে পছন্দ? তেহরাব হা করে তাসলিমা খাবার মুখে পুরে দেয়। কিছু সময় পর বলে, হুম, পছন্দ করি না, ভালোবাসি। একটু বেশি ভালোবাসি। মেয়েটা কে? তেহরাব পানি খেয়ে উঠে দাঁড়ায়। চেয়ার থেকে টি শার্ট নিয়ে পড়তে পড়তে বলে, পরে বলবো। বিকেলে ইরা বাড়ি আসবে, এখন আসছি। বলেই রশিদের কাগজগুলো নিয়ে ছুটতে চলে গেল তেহরাব। তাসলিমাকে ফেলে রেখে গেল ভাবনায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের হাত দিয়ে প্লেট নিয়ে নিজেও নিচে চলে আসলো। প্লেট ধুতে ধুতে ডুব দিল এক ভাবনায়। আজকাল ছেলেটাকে নিয়ে তার ভীষণ চিন্তা হয়। সারাদিন দেখা পায় না। বাড়ি আসার কোনো নির্দিষ্ট সময় নেই। বাপ ছেলে মিলে কী সব আলাপ আলোচনা করে বেড়ায়। এই ঝামেলা, মারামারি, রাজনীতি জিনিসটা এখন তার কাছে আর ভালো লাগে না। আর যাই হোক, ছেলেটাকে রাজনীতিতে ঢুকতে দেবে না সে।